আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়ব হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, আজকে পার্ট 2। কোথায় কেউই তো আসেনি, আওয়াজ হয়েছে, হচ্ছে এই হচ্ছে ঝামেলা। ঢোকে না। আচ্ছা, তাহলে আজকে এটা আমরা পড়বো। তাহলে আগের দিন আমরা দেখেছিলাম যে বেসিক্যালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটা হচ্ছে এক মানে বেসিক্যালি রেসপন্সিবল ফর দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কনসিকুয়েন্সেস হিসাবেই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আসে, এবং সেখান থেকে ওই পার্টিকেল অ্যাসপেক্ট অফ মানে লাইট এবং ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল, এই দুদিক থেকেই আমরা দেখেছিলাম যে কীভাবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছে লোকে, যে মানে যেটা বলছে যে কোনো একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মানে ডিটারমাইন করা যাবে না উইথ আরবিট্রারি প্রিসিশন, মানে এটা বারবারই বলছি, উইথ আরবিট্রারি প্রিসিশন, মানে সেই আমরা আগে যখন তোমরা হয়তো এইচএসে পড়ে এসেছো সেখানে অনেক বই মানে লেখা থাকতো উইথ আরবিট্রারি অ্যাকুরেসি, মানে আমরা ওইটার সাথেই সেই মানে আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে স্টেট করতে গেলেই ওটা অটোমেটিক চলে আসতো উইথ আরবিট্রারি অ্যাকুরেসি, কিন্তু আরবিট্রারি অ্যাকুরেসি কখনোই হবে না, এটা হবে আরবিট্রারি প্রিসিশন, কারণ কোয়ান্টাম মেকানিক্স সম্পূর্ণভাবে প্রিসিশন নিয়ে কাজ করে, কখনোই অ্যাকুরেসির সাথে কাজ করে না, কারণ অ্যাকুরেসি রিলেটেড এরারের সাথে। এরার তখনই আমরা জানতে পারি যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা জানি, তার এরার জানতে পারি। যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুই জানি না সেক্ষেত্রে তার এরার জানার কোনো প্রশ্নই নেই, সেই জন্য আমাদেরকে সবসময় প্রিসিশন নিয়ে কথা বলতে হবে, সেই জন্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রিসিশন নিয়ে কথা বলে। আচ্ছা, এইটা আর হাইজেনবার্গ তাহলে তারপরে সেখানে তারপরে 2 নম্বর যেটা দেখেছিলাম যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেসিক্যালি একটা থট এক্সপেরিমেন্ট, মানে যখন বিজ্ঞানী হাইজেনবার্গ করেছিলেন সেটা পুরোটাই একটা থট এক্সপেরিমেন্ট ছিল। তো সেই থট এক্সপেরিমেন্ট বলতে গিয়ে আমি একটা জায়গায় একটু মানে তোমাদের বলতে কনফিউজ করে দিয়েছিলাম, যেটা আমি সেদিনই গ্রুপে দিয়ে দিয়েছিলাম, যে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ যেটা সেইটার ফর্মুলাটাই হয় রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, যেটা তার ফর্মুলাই হয় সাইন থিটা বাই ল্যামডা, এটা হচ্ছে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপের ফর্মুলা। এবার আনসার্টেনিটি ইন পজিশনটা কী হবে? আনসার্টেনিটি ইন পজিশন অবশ্যই মানে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, মানে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ যত বেশি হবে আনসার্টেনিটি ইন পজিশনটা তত কম হবে, সেই জন্য আনসার্টেনিটি ইন পজিশনটা ছিল ল্যামডা বাই সাইন থিটা, এটা একটু ছিল। অথবা আরেকভাবে ল্যামডা, হ্যাঁ মানে এটা আর কি এইভাবে এসেছিল, ঠিক আছে, অথবা আরেকভাবে যে এইভাবেই এসেছিলো, হ্যাঁ ঠিক আছে, আর কোনোভাবে না। তো সেইটা আমি আগের দিন মানে ওই আর কি রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপের ফর্মুলাটা যে ওটা হয় সেটা আমার একটু মানে আমার মনে পড়ছিল না, সেই জন্য আমি বলতে গিয়ে একটু করে ফেলেছিলাম। তো সেটা আমি পরে একটু সাথে সাথেই গ্রুপে লিখে দিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে ফাইনালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আমরা যেটা পেয়েছিলাম যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স বা সিগমা এ সিগমা পি এক্স যেটা, সেটা অফ দ্য অর্ডার অফ এইচ এরকম হবে, এবং সেখান থেকে বলেছিলাম যে এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন কীভাবে আসে সেটা তো আমরা করবো যখন আমরা অ্যাকচুয়াল মেকানিক্সে ঢুকবো। এবার আজকেও তার কিছুটা বলে দেবো যে কী করে অ্যাকচুয়ালি আসে। সেখান থেকে দেখা যায় যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স যেটা, সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 হয়। তাহলে সেখান থেকে আজকে বরং শুরু করি, যে তোমরা হচ্ছে সেম 3, আজকে হচ্ছে 24 অক্টোবর। আচ্ছা, তাহলে এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন
says that delta x delta px greater than equals to h cross by 2 এটা। এবার এখন প্রশ্নটা হচ্ছে যে এটা প্রথমত কিভাবে আসে তার কিছুটা আজকে আমি বলবো, কিছুটা মানে সেটা এখন তোমরা বুঝতে পারবে না, অনেক প্রশ্নই থেকে যাবে, যেটা অ্যাকচুয়াল যখন আমরা মেকানিক্সে ঢুকবো, অপারেটর অ্যালজেব্রা পড়বো, অপারেটর অ্যালজেব্রা থেকে কমিউটেশন অ্যালজেব্রা পড়বো, কমিউটেশন রিলেশন পড়বো, সেখান থেকে এগুলো সব আসবে। সেগুলো খুবই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস, যারা একটু ডেরিভেশন করতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে, মানে অ্যাটলিস্ট আমাদের তো খুবই ভালো লাগতো যখন আমরা পড়তাম। তো যাই হোক, তো সেইটা আমরা দেখব, কিন্তু আজকে হয়তো মানে জাস্ট অল্প কিছু বলে দেবো এইটা সম্পর্কে, তো ঠিক আছে সেটা হবে। কিন্তু এখন যেটা মানে ইমিডিয়েট প্রশ্ন সেটা হচ্ছে আমরা এই ডেল্টা এক্স ডেল্টা পি এক্স কী করে ডিটারমাইন করব। এই ডেল্টা এক্স ডেল্টা পি এক্স অ্যাকচুয়ালি মানে যেটা হচ্ছে এই আনসার্টেনিটি ইন পজিশান এবং আনসার্টেনিটি ইন মোমেন্টাম, এটাকে ডিটারমাইন করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথাটা কি, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যালি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় হচ্ছে তোমার হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, মানে ডেল্টা এক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে বেসিক্যালি এক্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হচ্ছে ডেল্টা এক্স বা যেটাকে সিগমা এক্স দিয়েও দেখানো হয়, সেটা হয় হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। এবার কেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথা বলবো সেইটা, তো সেইগুলো আজকে তাহলে একটা একটা করে লিখে লিখে করি। তাহলে প্রথমত আবার কি আসছে, তাহলে প্রথমত আনসার্টেনিটি ইন পজিশন ডেল্টা এক্স is nothing but the, দেখেছো আবার কি আসছে, is nothing but the standard deviation in পজিশান। মানে কি এই ডেল্টা এক্স যেটা সেটাকে এই সময় অনেক সময় এই সিগমা এক্স দিয়েও দেখানো হয়, এইটা ইকুয়ালস টু ম্যাথামেটিক্যালি যেভাবে আমরা বার করি সেটা হচ্ছে এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, এইটা। আচ্ছা এইটা মানে কি, এইটা মানে আবার কি, এইটা মানে আবার কী লেখা যায়, মানে ইন টার্মস অফ এক্সপেরিমেন্ট, মানে যে সেইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, মানে বুঝলে সুবিধা হবে। সেটা হচ্ছে অ্যাভারেজ অফ এক্স আই মাইনাস এক্স অ্যাভারেজ, এইটা মানে এইটা স্কোয়ারের অ্যাভারেজ আর কি। মানে এটা কি হলো ব্যাপারটা না বলি, এক্স আইটা কি, মানে ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট আমরা আইথ টাইম করছি, মানে তোমরা কোনো একটা টাইটেশন করছো, টাইটেশন নর্মালি আমাদের কি বলতো স্যারেরা যে মিনিমাম 3 বার করতে হবে, তাই না? তার মানে আইটা এখানে 3 বার রান, মানে আইটা 1 বার 2 বার 3 বার এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকবারে টাইটার ভ্যালুটা আমার যেটা আসছে সেইটা হচ্ছে এক্স আই, মানে আইটা যখন 1 তখন আমার এক্স 1-এর একটা ভ্যালু আছে মাইনাস এক্স অ্যাভারেজ। এক্স অ্যাভারেজ মানে কি, মানে হচ্ছে ধরো 3 বার তো টাইটেশনটা করেছি, তাহলে 3 বার টাইটেশনের যে ভ্যালুটা এসেছে সেই ভ্যালুর অ্যাভারেজটা সেটা হচ্ছে এক্স অ্যাভারেজ। তার মানে আমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, কোনো একটা পার্টিকুলার মানে আর কি এতে ইভেন্টে, মানে হচ্ছে যখন প্রথমবার করছি তার জন্য প্রথমবারের ভ্যালু মানে আইটা যখন 1 প্রথমবারের ভ্যালু মাইনাস অ্যাভারেজ ভ্যালু সেইটা স্কোয়ার, তার আবার অ্যাভারেজ। তার আবার অ্যাভারেজ মানে কি, তার আবার অ্যাভারেজ মানে এটা তো 3 বার করেছি, মানে x1 x2 x3, এই জিনিসটা তো আমি 3 বার পাবো, তাহলে যে প্রতিবার যে 3 বার পেলাম তাদের যোগফল বাই 3 করব, সেটার অ্যাভারেজ হবে, তাহলে সেইটার রুট, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাপারটা কি হবে, আমার প্রতিবারই এক্স আইটা চেঞ্জ হবে, তাই না? 3 বার করেছি 3 বার এক্স 3 রকম এক্স আই পেয়েছি, ঠিক আছে? তাহলে এইভাবে এই মানে এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি দিয়ে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ম্যাম, হ্যাঁ ম্যাম ওভারঅল অ্যাভারেজটা আরেকবার বলুন না। হ্যাঁ, মানে ওভার কোনটা, এইটার ওভারঅল অ্যাভারেজ মানে ধরো
তুমি একটা টাইটেশন করছো, ঠিক আছে, মানে তুমি কি যেন করতাম আমরা, অক্সালিক অ্যাসিডকে NaOH দিয়ে টাইটেশন করছো, তাই তো, এটা এরকমই তো করতাম। তো সেই টাইটেশন যে করছো তাতে একটা টাইটার ভ্যালু আসবে, তো টাইটার ভ্যালু ধরো আমার মানে প্রথমে হচ্ছে গিয়ে মানে 1 নম্বর অবজারভেশনে আমার টাইটার ভ্যালু আসলো 9 ml, তাহলে এইটা হচ্ছে আমার x1। 2 নম্বর অবজারভেশনে আমার মানে এটা হচ্ছে মানে এখানে হচ্ছে অবজারভেশন নাম্বার বলছি 1 2 3। 2 নম্বর অবজারভেশনে আমার আসলো হচ্ছে 9.2, এইটা হচ্ছে আমার x2। আর 3 নম্বর অবজারভেশনে আমার এইটা আসলো 9.9, এটা হচ্ছে x3, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে xi। তার মানে এবার এখানে তার মানে এর অ্যাভারেজটা কী হবে, এর অ্যাভারেজ হচ্ছে x অ্যাভারেজ কি, x অ্যাভারেজ হচ্ছে 9 প্লাস 9.2 প্লাস 9.9/3, ঠিক আছে। আর সিগমা এক্সটা তাহলে এটার ক্ষেত্রে কি হবে, সিগমা এক্সটা হবে হচ্ছে রুট ওভার অ্যাভারেজ অফ, এটা কি, এই যে প্রথমটার জন্য মানে সিগমা এক্স ধরো যদি আমি 1 বলি, তাহলে প্রথমটার জন্য হবে হচ্ছে আমার এই যে এইটা মানে প্রথমটার জন্য এক্স আইটা হচ্ছে 9 মাইনাস এক্স অ্যাভারেজ হচ্ছে এই পুরো জিনিসটা, এইটা যত আসবে সেইটা, তাহলে সেইটা এই টোটালটার স্কোয়ার তার আবার অ্যাভারেজ, মানে সেটা হবে টোটাল সিগমা এক্স, মানে একবার হচ্ছে 9 হবে, মানে এটা এরকমভাবে করতে হবে ব্যাপারটা, মানে ধারাও এখানে আমি বলে দিচ্ছি, মানে এই ব্যাপারটা এরকমভাবে করতে হবে, এত কিছু না বলে, মানে এইটা তো আসলো, তাহলে এইটা হচ্ছে 3, তাহলে এইটার জন্য আমার সিগমা এক্স কী হবে, তাহলে রুট ওভার অফ এই স্কোয়ারের অ্যাভারেজ মানে কি, মানে প্রথমটা হবে হচ্ছে 9 মাইনাস এই পুরো ব্যাপারটা সেইটার স্কোয়ার প্লাস তারপরে 9.2 মাইনাস এই পুরো ব্যাপারটা সেইটা স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 9.9 মাইনাস এই পুরো ব্যাপারটা সেইটা স্কোয়ার বাই 3, এইটা হচ্ছে এই টোটাল অ্যাভারেজ তার রুট, সেটা হবে সিগমা এক্স। এবার বুঝতে পেরেছো? মানে ওই সিগমা x1 সিগমা x2 সিগমা x3 করে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করা হচ্ছে, সেই টোটালটার রুট, তাই তো? হ্যাঁ ঠিক আছে, সেটার অ্যাভারেজ প্রত্যেকে বুঝেছো, মানে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যাপারটা কি প্রত্যেকে বুঝেছো তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ দিদি। ঠিক আছে, এইটা ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এইরকমভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার করছি। এমনি মেনলি লোকে যেটা করে, মানে মেনলি আমরা যেটা করা হয় যে মানে এক্স সিগমা এক্স স্কোয়ার করা হয়, মানে সিগমা এক্স স্কোয়ার এইটা বার করা হয়, তাহলে এই রুটটা আর করতে হয় না, এইটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েন্স, এইটা হচ্ছে ভেরিয়েন্স ইন এক্স, এইটা মানে মেনলি করতে হয় আর কি, মানে করা হয়, তাহলে এই রুটটা আর করতে হয় না, তাহলে সিগমা এক্স স্কোয়ার পাওয়া গেলে সিগমা এক্সটা ইজিলি পাওয়া যায়, ঠিক আছে। এইটা লোকে নর্মালি বার করে, একই রকমভাবে মোমেন্টামটাও সেমভাবে বার করে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে মানে আমরা কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন বার করতে চাই, আচ্ছা তার কারণ হচ্ছে কি বললাম, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে প্রবাবিলিস্টিক, তো কোয়ান্টাম মেকানিক্স সবসময় প্রিসিশন নিয়ে কথা বলে, কোয়ান্টাম মেকানিক্স কখনোই অ্যাকুরেসি নিয়ে কথা বলে না। আচ্ছা, এইবার হচ্ছে অ্যাকুরেসি কি মানে প্রিসিশন কি সেই জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, প্রথমত মানে অ্যাকুরেসি পাওয়া যায় এরার থেকে, মানে ধরো তুমি ধরো এই টাইটেশনটার তুমি জানো কত হওয়া উচিত, আমরা জানি যে 10 ml অক্সালিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে 10 ml NaOH, আমি কিন্তু ভুলও বলতে পারি, হ্যাঁ, মানে আমার কেমিস্ট্রি নিয়ে কেউ কথা বলো না, আমি বলছি 10 ml আমি বলছি যে ধরো আমরা জানি যে 10 ml অক্সালিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে আমার 10 ml NaOH দরকার, আমি জানি যে টাইটার ভ্যালুটা আমার 10 ml হবে, এটা ধরো আমি জানি, তাহলে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা জানি, এইবার আমি কত পেয়েছি, এবার আমি ধরো আমি পেয়েছি ধরো 9.8 পেয়েছি, তাহলে আমি অ্যাকচুয়ালটা জানি আর পেয়েছি আমি 9.8, তাহলে এইটা হচ্ছে আমার এরার, ঠিক আছে। মানে এই এরারটা তার মানে আমি বলতে পারি যে আমার রেজাল্টটা এই এরার দিয়ে বলতে পারি যে পার্সেন্টেজ অফ এরার কত এসছে, সেই অনুযায়ী বলতে পারি আমার রেজাল্টটা অ্যাকুরেট কি অ্যাকুরেট না, সেরকমভাবে আমি এই জিনিসটা করব। আর কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই মানে এই অ্যাকচুয়াল ভ্যালুটা কত হওয়া উচিত, যেটা আমি বললাম 10 ml, কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো প্রপার্টির ক্ষেত্রে এই ভ্যালুটাই কেউ জানে না, সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সে আমরা কখনো অ্যাকুরেসি নিয়ে কথাই বলতে পারি না, আমরা সবসময় প্রিসিশন নিয়ে কথা বলি।
এবার প্রিসিশন ব্যাপারটা কি? প্রিসিশন ব্যাপারটা হচ্ছে যে ধরো আমার মানে রেজাল্টটা ধরো মানে 10 ml আসা উচিত, মানে 10 ml আমি জানি অ্যাকচুয়াল ভ্যালু, এবার আমার 3বারই টাইট্রেশনটা এসেছে ধরো 8.8, 8.7, 8.6 এরকম এসছে। তার মানে আমার রেজাল্টটা হচ্ছে এখানে প্রিসাইজড বাট নট অ্যাকিউরেট। ঠিক আছে, আমার এই রেজাল্ট আমি পেয়েছি প্রিসাইজ বাট নট অ্যাকিউরেট। কোয়ান্টাম মেকানিক্স সবসময় এই জিনিসটা নিয়ে কথা বলে যে বারবার যে এক্সপেরিমেন্টটা করছি প্রতিবার আমি একই ভ্যালু পাচ্ছি কিনা, এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিবার আমি একই ভ্যালু পাচ্ছি কিনা এইটা ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্সে, নট দ্যাট যে অ্যাকচুয়াল ভ্যালু কত হওয়া উচিত তার থেকে আমি কতটা এরার পাচ্ছি বা কতটা কম পাচ্ছি, কারণ অ্যাকচুয়াল ভ্যালুটা কেউ জানেই না। বুঝতে পেরেছো? তো সেই জন্যই আমরা প্রিসিশন নিয়ে সবসময় কথা বলবো কোয়ান্টাম মেকানিক্সে। ঠিক আছে, সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ দিদি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা অ্যাকিউরেসি কি, প্রিসিশন কি, কোনটাকে আমরা অ্যাকিউরেসি বলবো, কোনটাকে প্রিসিশন বলবো, কি বলবো সেই জিনিসটা আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বলছিলাম ধরো এই যে হ্যাঁ ম্যাম ডেল এক্স ইজ ইকুয়াল টু সিগমা এক্স কেন লিখলাম, মানে হ্যাঁ ওইটা কেন লিখলাম? মানে সিগমা এক্সটাকে দিয়েও দেখানো যায়, ডেল্টা এক্সটাকে সিগমা এক্স দিয়েও দেখানো যায়, একটা আলাদা নোটেশন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আচ্ছা ধরো তাহলে আমরা অ্যাকিউরেসি আর প্রিসিশন নিয়ে একটু বলি। কি ওই যে সেই বন্দুকের গুলি ছোড়ে না, সেই দেখবে মেলা ফেলাতেও তো থাকে না, সেই মানে এই যে এরকম থাকে, এই যে ছোট একটা গোল, তার বাইরে আর একটা গোল, এরকমভাবে থাকে না? এরকমভাবে ধরো আছে, আবার এইখানেও আমি এরকম 4টে সেট তৈরি করি আগে। হ্যাঁ, এটা হলো। ঠিক আছে, এইবার দেখো যে যদি আমি যতবার হচ্ছে গুলি ছুটছি সবকটাই আমার এইখানে এসে পড়লো এইটা, তাহলে এই রেজাল্টটাকে কি বলবে? আমার এটাই তো আমার টার্গেট, এখানেই তো পড়া উচিত। তার মানে এই রেজাল্টটা কি? এই রেজাল্টটা হচ্ছে বোথ অ্যাকুরেট, মানে বানানটা মানে ভুল লিখলাম, অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজড, এইটা। আচ্ছা, আরেকটা কি হলাম, আরেকটা ধরো ধরো আমি এরকম পেয়েছি, এইখানে সবকটা পেয়েছি, এটা কি? এটা কিন্তু অ্যাকুরেট না, বাট এটা প্রিসাইজড। কোয়ান্টাম মেকানিক্স সবসময় এই জিনিসটা নিয়ে কথা বলে। তাহলে এটা কি? এটা হচ্ছে হাইলি প্রিসাইজ বাট নট অ্যাকুরেট, এটা। আচ্ছা, এবার কি? এরপর হতে পারে ধরো আমি এইখানে একটা পেয়েছি আর বাকি সব আমি এইখানে 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 এরকমভাবে পেয়েছি, তাহলে হ্যাঁ এখানে একটা পেয়েছি, তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে মানে এইটা কিন্তু মোটামুটি যেহেতু অ্যাকুরেসির কাছাকাছি পেয়েছি, তাহলে এইটা বলতে পারি যে রিজনেবল বা রিজনেবলি অ্যাকুরেট, রিজনেবলি অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ, এটা রিজনেবলি অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ কেন? তার কারণ হচ্ছে যে সব একই জায়গার মধ্যে পেয়েছি, এটা হলো। আর একটা হচ্ছে যে ধরো আমি এইখানে একটা পেয়েছি, এইখানে একটা পেয়েছি, এইখানে একটা পেয়েছি, এইখানে একটা পেয়েছি, হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে পেয়েছি, এইখানে পেয়েছি, উল্টো পাল্টা পেয়েছি, তার মানে এইটা কি? এটা নট অ্যাকুরেট অ্যান্ড নট প্রিসাইজ, মানে নাইদার অ্যাকুরেট নট প্রিসাইজ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন।
এইবার এইবার মানে অ্যাকিউরেসির মধ্যে কিন্তু সবসময়ই একটা প্রিসিশন থাকে, মানে প্রিসিশনের মধ্যে অ্যাকিউরেসি থাকবেই এরকম কোনো ব্যাপার নেই। তারা আবার কে আসলো? আচ্ছা, মানে অ্যাকিউরেসির মধ্যে কিন্তু সবসময়ই একটা প্রিসিশন থাকে, মানে যে রেজাল্টটা অ্যাকিউরেট সেই রেজাল্টটা প্রিসাইজ হবে, কিন্তু প্রিসিশনের মধ্যে কিন্তু সবসময় অ্যাকিউরেসি থাকে না, যেমন এখান থেকে বুঝতেই পারছো। এবার কোয়ান্টাম মেকানিক্সে যেহেতু আমরা অ্যাকিউরেট রেজাল্টটা জানি না মানে বেশিরভাগ ক্ষেত্রেই, সেই জন্য কোয়ান্টাম মেকানিক্স সবসময় প্রবাবিলিটি নিয়ে কথা বলে, এবং সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সে সবসময় আমরা প্রিসিশন নিয়ে ইন্টারেস্টেড। সেই জন্য আমরা এই মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের স্টেটমেন্টে সবসময় বলেছি প্রিসিশন উইথ আরবিট্রারি প্রিসিশন, কখনো পজিশন এবং মোমেন্টামকে একই সাথে মাপা যায় না। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, এইটা তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্রিসিশন আর অ্যাকিউরেসির ব্যাপারটা কি হলো। তাহলে এই অ্যাকিউরেসি মাপতে গেলে আমরা কি করে মাপি? অ্যাকুরেসি মাপতে গেলে আমরা এইগুলো তোমরা পড়বে, মানে এগুলো হচ্ছে কি ওই মানে আছে, মানে জানি না তোমাদের এখন ওই মানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আমাদের সময় যে মানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা ফিজিক্যালের পার্ট থাকতো, তাতে এই যে এইগুলো এইটা নিয়ে পুরো পড়তে হতো অনেকটা আর কি, সেখানে এইগুলো পড়েছিলাম আমরা। তোমাদেরও নিশ্চয়ই কিছু না কিছুভাবে থাকবে, এখন সব চেঞ্জ হয়ে গেছে, আমি অত জানি না। তো এই অ্যাকুরেসি মানে নর্মালি লোকে এরার দিয়ে আর কি করে, এরার দিয়ে মাপে। এরারটা কি? এরারটা হচ্ছে ট্রু ভ্যালু, এক্স টি মানে হচ্ছে ট্রু ভ্যালু, মানে বেসিক্যালি ট্রু ভ্যালুটা পরে হবে, মানে এক্স আই মাইনাস এক্স টি। এরার দিয়ে এইভাবে লোকে মাপে যে এইটা হয় হচ্ছে এক্স আই মাইনাস এক্স টি, এক্স আই মাইনাস এক্স টি, মানে এক্স টিটা হচ্ছে যেখানে কি এক্স টিটা হচ্ছে ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু এক্স টিটা মানে অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা জানি এইবার কত এসেছে, মানে যেটা হচ্ছে আমি ওই মানে টাইটেশনের ক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রতি মানে আইটা হচ্ছে গিয়ে ডামি ইন্ডেক্স, যেটা আর কি 1 2 3 যতবার এক্সপেরিমেন্টটা করেছো ততগুলো আই এর ভ্যালু থাকবে, আর টিটা হচ্ছে ট্রু ভ্যালু, সেটা হচ্ছে এরার দিয়ে মাপি। আর প্রিসিশনের ক্ষেত্রে বা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যেটা কিনা একটা প্রবাবিলিটি কনসেপ্ট, সেখানে আমরা এই ট্রু ভ্যালুটাই বলে কিছু জানি না, সেই জন্য আমরা সবসময় প্রিসিশন নিয়ে কথা বলি। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে এবার থেকে কথা বলবো। ঠিক আছে, এটা বোঝা গেল? এই অবধি কারোর কোনো প্রবলেম নেই আগের দিনের থেকে এই অবধি? ম্যাম আপনি যে টাইট্রেশনের এক্সাম্পলটা দিলেন, ওই ম্যাম তিনবার ধরুন করা হলো, একটা 8 হলো, একটা 8.1 হলো, একটা 8.2 হলো, তো ম্যাম এটাকে প্রিসাইজ ভ্যালু বলছেন। তো আপনি আর একবার আগের দিন বলেছিলেন যে মানে তিনবারই একই ভ্যালু আসার কথা, মানে 8 এলে 8ই। না না, 8 এলে 8ই যেটা আসবে সেটা হচ্ছে মানে একদম কমপ্লিটলি প্রিসাইজ, কিন্তু ধরো মানে 8 এর বদলে যদি 8.1 আসে বা 8 বা 7.9 আসে, সেটাও তো প্রিসাইজ। মানে প্রিসাইজ মানে কি, মানে ধরো 8 এলে যদি 8ই আসে মানে একদম 8, মানে সেটা হচ্ছে 100% প্রিসিশন, মানে 100% প্রিসিশন সেটার ক্ষেত্রে। কিন্তু যদি 8 মানে এমন নয় যে 8 এর বদলে 8.1 আসলো বা 7.9 আসলো সেটা প্রিসাইজ নয়, সেরকম নয়, সেটাও তো প্রিসাইজড। সেটা কত আর এরার কত সেটার। ঠিক আছে, ওকে ম্যাম। একদম এক্স্যাক্ট ভ্যালু আসলে তো সেটা তো 100% প্রিসিশন। ঠিক আছে, তাহলে বল আজ এই অবধি কারোর কোনো অসুবিধা আছে, যে আগের দিনের থেকে এই অবধি কারোর কোথাও কোনো প্রবলেম হয়েছে? ম্যাম হ্যাঁ ম্যাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রিসিশন মাপা যায়? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রিসিশন মাপা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রিসিশনের সাথে প্রপোর্শনাল। প্রিসিশন মাপার জন্য মানে মানে সমস্ত কিছু দিয়ে মানে কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে কমপ্লিটলি একটা স্টোকাস্টিক ব্যাপার, মানে হচ্ছে সেই মানে র্যান্ডাম নাম্বার কল করার মতো একটা ব্যাপার, যেটা হচ্ছে আমি যতবার মানে র্যান্ডাম নাম্বার কল করব মানে ততবার বিভিন্ন বিভিন্ন আসতে পারে, কিন্তু ফাইনাল রেজাল্টটা যেন আমার একই আসে, মানে প্রতিবার যেন একই আসে। মানে কি, মানে ব্যাপারটা যেন প্রিসাইজড হয়, কিন্তু কখনোই আর কি মানে অ্যাকুরেট কিনা আমরা জানি না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার।
এইটা। তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে তাহলে এটা দেখা গেল। আচ্ছা, এরপর হচ্ছে জেনারেলাইজ এটা হলো। এরপর নেক্সট যেটা বলছিলাম যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে ওই এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন যেটা, সেইটা। তাহলে সেইটা এখন তো পুরোটা বোঝা যাবে না, বাট আমরা কমপ্লিটনেসের জন্য জাস্ট যতটুকু বলে যাবে সেটা বলছি। সেটা হচ্ছে জেনারেলাইজড হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, এইটা ঠিক আছে। আচ্ছা, এইটা কি? আচ্ছা দেখো, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা যে শুধুমাত্র ডেল এক্স আর পি এক্স এর ক্ষেত্রেই হয় তা নয়। Heisenberg uncertainty principle in a general viewpoint বা in a general way is applicable for any canonical or conjugate pair. Canonical or conjugate pairটা কি? সেটা হচ্ছে তোমরা হয়তো তোমরা পড়োনি কি জানি না, পড়েছো কিনা, যারা ওই মানে অ্যাটমিক স্ট্রাকচারে পড়ে থাকতে পারো, আমরা ওই উইলসন সোমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল যখন পড়ি তখন সেক্ষেত্রে দেখি যে ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার জিনিসটা কী। ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার ব্যাপারটা হচ্ছে তারাই ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার হয়। আচ্ছা, তাহলে প্রথমে আগে একটা একটা করে লিখি। যে তাহলে কি বললাম, যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ক্যানোনিক্যাল or কনজুগেট পেয়ার, এটা। আচ্ছা, তাহলে সেটা কি, মানে কোনগুলো সেগুলো ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার কোনগুলো, মানে পজিশনের ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার হচ্ছে, মানে ক্যানোনিক্যাল পেয়ার অর কনজুগেট পেয়ার যেটা, সেটা কি হয়, যদি পজিশন যদি এক্স হয় তাহলে এর ক্যানোনিক্যাল পেয়ার হচ্ছে পি এক্স। পজিশন যদি ওয়াই হয় তার এর ক্যানোনিক্যাল পেয়ার হচ্ছে পি ওয়াই। আচ্ছা, পজিশন যদি জেড হয় তাহলে এর ক্যানোনিক্যাল পেয়ার হচ্ছে পি জেড। আচ্ছা, আবার অন্যদিকে যদি আমরা যদি এদিকে তোমার ধরো পোলার কোঅর্ডিনেটে যদি চলে আসি, তাহলে পজিশন যদি আর হয় তাহলে এর ক্যানোনিক্যাল পেয়ার হচ্ছে বা ক্যানোনিক্যাল পেয়ার বা ক্যানোনিক্যাল মোমেন্টাম যেটা, সেটা হচ্ছে পি আর। তারপরে তোমার হচ্ছে পজিশন যদি, মানে যদি তোমার হচ্ছে থিটা যদি হয়, থিটাও তো একটা অ্যাঙ্গুলার পজিশন হতে পারে, তো সেক্ষেত্রে এর ক্যানোনিক্যাল মানে মোমেন্টাম যেটা, সেটা হয় হচ্ছে পি থিটা। আবার যদি তোমার ওই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা আর থিটা ফাই সবই তো দেখি, মানে কৌণিক সরণ যেটা বা অ্যাঙ্গুলার পজিশন যদি ফাই হয় সেক্ষেত্রে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম হয় হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। এবং একমাত্র এই ক্যানোনিক্যাল, এবার প্রথমত হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার কোনগুলো হবে, এই ক্যানোনিক্যাল পেয়ার হবে সেগুলোই যারা তোমার করে, যারা হচ্ছে তোমার অ্যান্টি কমিউট করে, অথবা আরেকটা বলা যায় মানে ফর দ্য ক্যানোনিক্যাল পেয়ার সাইক্লিক ইন্টিগ্রাল মানে পিআই ডিকিউআই যেটা, সেটা NH এর সাথে সমান হবে। মানে বলছি, দাঁড়াও, কি একটা আসলো, যে হচ্ছে for canonical pair is cyclic integral of pi dqi, this is equals to হয় হচ্ছে n into h, যেখানে pi dqiটা কি, পিওয়াইটা হচ্ছে জেনারেলাইজ পজিশন এই মোমেন্টাম কোঅর্ডিনেট, আর কিউআইটা হচ্ছে জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট। এই মানে একমাত্র এবং এই ক্যানোনিক্যাল পেয়ারের জন্যই এটা সত্যি। তাহলে মানে যে পেয়ারগুলো এই কন্ডিশনটা হোল্ড করে তাদেরকেই বলা হয় ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার। এরকম সেরকম কিছু ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার কোনগুলো, সেগুলো হচ্ছে এইটা,
এক্স এর সাথে px, y এর সাথে py, z এর সাথে pz, মানে px, py, pz এগুলো কি? এগুলো হচ্ছে মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস, এটা মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা মোমেন্টাম অ্যালং জেড অ্যাক্সিস অ্যান্ড সো অন, এইগুলো। আর এই ক্যানোনিক্যাল কনজুগেট পেয়ারগুলোর জন্যই একমাত্র আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা লিখতে পারি, যেটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু। এটার জন্য হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, এটার জন্য হবে ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা পি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, এটার জন্য ডেল্টা জেড ডেল্টা পি জেড গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, ডেল্টা আর তারপরে হচ্ছে ডেল্টা পি আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, তারপরে ডেল্টা থিটা ডেল্টা পি থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, ডেল্টা ফাই ইন্টু ডেল্টা এল গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, এগুলো হবে। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে এবার এইটা তো বোঝা গেল, ঠিক আছে। তাহলে এবার এইখান থেকে এই জেনারেলাইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কী, সেটা হচ্ছে মানে ধরো আমি যদি এই এক্স আর পি এক্স না বলে আমি যদি বলতাম মানে দুটো আলাদা কোয়ান্টিটি যেগুলোকে আমি বলছি এ আর বি, ঠিক আছে, এই এ আর বি এইগুলোকে বলা মানে এই যে এই এক্স আর পি এক্স এগুলো হচ্ছে এক একটা মানে এখন তোমরা অনেক কিছুই বুঝবে না, ঠিক আছে, এখন জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি বলছি এই এক্স আর পি এক্স এইগুলো হচ্ছে এক একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, এবং অপারেটরকে এরকমভাবে দেখানো হয়, মাথায় একটা হ্যাট দেওয়া হয়। এই ওয়াই আর পি ওয়াই এগুলো হচ্ছে এক একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। এবার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর জিনিসটা কি, মানে এই অপারেটর জিনিসটা হচ্ছে মানে ক্লাসিক্যাল মেকানিক্সে যেগুলো অবজারভেবল মানে যেগুলোকে মেজার করা যায় বা যেগুলোকে দেখা যায়, যেমন হচ্ছে পজিশান বা মোমেন্টাম, এই যে জিনিসগুলো ক্লাসিক্যাল মেকানিক্সে সেগুলোকে বলা হয় ক্লাসিক্যাল অবজারভেবল। যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের কোয়ান্টাম মেকানিক্সে একটা মানে অপারেটর ফর্ম থাকে, সেইটাকেই বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। মানে ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে কোয়ান্টাম মেকানিক্সে রিপ্রেজেন্ট করার পদ্ধতিটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। তো যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা পজিশান সেটাই কোয়ান্টাম মেকানিক্সে এরকম এক্স অপারেটর হিসাবে বলা হবে, যেটাই ক্লাসিক্যাল মেকানিক্সে জাস্ট মোমেন্টাম সেটাকেই কোয়ান্টাম মেকানিক্সে এরকম মোমেন্টাম অপারেটর হিসাবে দেখানো হবে। তাহলে এরকম যদি যে কোনো দুটো অপারেটর থাকে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এ অ্যান্ড বি করসপন্ডিং টু এনি, দিদি হ্যাঁ এই অপারেটর ব্যাপারটা আরেকবার বলো। ওই এখন বুঝে লাভ নেই, ওটা পরে বলবো। অপারেটর ব্যাপারটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের মানে যে মানে কোনো একটা মানে কোয়ান্টিটি, যেমন হচ্ছে ধরো পজিশান, যেটাকে মেজার করা যায় বা যেটাকে দেখা যায় সেইগুলোকে বলা হয় ক্লাসিক্যাল অবজারভেবল। যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের একটা করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকে, মানে যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা পজিশান সেটাকেই কোয়ান্টাম মেকানিক্সে এরকম এক্স অপারেটর দিয়ে দেখানো হয়। ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা সিম্পল মোমেন্টাম সেটাই কোয়ান্টাম মেকানিক্সে এরকম মোমেন্টাম অপারেটর দিয়ে দেখানো হয়, আর কিছু না, ঠিক আছে। তখন এগুলোকে বলা হয়, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে বলা হয় ক্লাসিক্যাল অবজারভেবল, কোয়ান্টাম মেকানিক্সে সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটর, এনার্জি অপারেটর যেটাকে বলে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে সমস্ত কাইনেটিক এনার্জি অপারেটর, পোটেনশিয়াল এনার্জি অপারেটর, হ্যাঁ, এরকম আর কি, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে জেনারেলাইজ হাইজেনবার্গ প্রিন্সিপালটা কি স্টেট করে, বলছে যে ইফ এ অ্যান্ড বি দ্য quantum mechanical operator corresponding to the classical observable A and B respectively, then
সিগমা এ মানে হচ্ছে যেটা বেসিক্যালি ডেল্টা এ ইন্টু সিগমা বি যেটা হচ্ছে বেসিক্যালি ডেল্টা বি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন বি, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাভারেজ অফ এ বির কমিউটেটর বাই 2i হয় এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে জেনারেলাইজড হাইজেনবার্গ, এইটাই হচ্ছে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে কি হলো ব্যাপারটা, মানে ধরো এইটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে আমার এক্স আর বিটা হচ্ছে আমার হচ্ছে পিএক্স, তাহলে কি বলছে, তাহলে বলছে সিগমা এক্স ইন্টু সিগমা পিএক্স দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i অ্যাভারেজ অফ এক্স আর পিএক্সের কমিউটেটর। মানে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স আর পিএক্স লিখছি বা থার্ড ব্র্যাকেটের মধ্যে এ আর বি লিখছি সেটাকে বলা হয় কমিউটেটর। মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যেই থার্ড ব্র্যাকেটটা এইটাকে বলা হয় কমিউটেশন ব্র্যাকেট। কমিউটেশন ব্র্যাকেট, কমিউটেশন কথাটার মানে কি, কমিউটেশন কথাটার মানে হচ্ছে যদি এ বি ইকুয়ালস টু বি এ হয় তার মানে বলা হবে, তার মানে এটা বলতে হবে যে এ আর বি কমিউটেশন প্রপার্টি হোল্ড করছে। যদি এ বি ইকুয়ালস টু বি এ হয়, মানে এ ইন্টু বি ইকুয়ালস টু যদি বি ইন্টু এ হয় তাহলে বলা হবে যে এই জিনিসটা কমিউটেশন প্রপার্টি হোল্ড করছে। যেমন হচ্ছে আমরা সিম্পল অ্যালজেব্রার ক্ষেত্রে বা আমাদের সিম্পল ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে কোনো মাল্টিপ্লিকেশানই কমিউটেশন প্রপার্টি হোল্ড করে। 2 × 3 = 3 × 2 বা 2 + 3 = 3 + 2, তার মানে অ্যাডিশনও কমিউটেশন প্রপার্টি হোল্ড করে। কিন্তু যদি ম্যাট্রিক্স হয়, যদি এ ধরো একটা ম্যাট্রিক্স, বি ধরো একটা ম্যাট্রিক্স, যদি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে কি সবসময় এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ হয়? সবসময় তো হয় না। তার মানে ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে কিন্তু সমস্ত ম্যাট্রিক্সই কমিউটেশন প্রপার্টি হোল্ড করবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। মানে কিছু কিছু হয়তো ম্যাট্রিক্স হলো স্কোয়ার ম্যাট্রিক্স যেগুলো এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ হলো, কিন্তু সব ম্যাট্রিক্সই কিন্তু কমিউটেশন প্রপার্টি হোল্ড করে না। ঠিক আছে, যারা কমিউটেশন প্রপার্টি হোল্ড করে তার মানে কি এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ হলো, और এখান থেকে আমরা কি লিখতে পারি, और হচ্ছে এ বি মাইনাস বি এ দিস ইজ ইকুয়ালস টু 0 হলো। এই যে এ বি মাইনাস বি এ এইটাকেই লেখা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে, এইটা ইকুয়ালস টু 0। যদি এই প্রপার্টিটা যদি হোল্ড করে দুটো অপারেটর বা দুটো ক্লাসিক্যাল অবজারভেবল যে এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু 0, এই এ বি মাইনাস বি এটাকেই আমরা লিখি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি উইথ মাথায় অপারেটর সাইন, তখন এইটাকে এই নোটেশনটাকেই এরকমভাবে লেখা হয় যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি ইকুয়ালস টু 0, এটাকে বলা হচ্ছে এ অ্যান্ড বি কমিউট উইথ ইচ আদার। মানে যদি এদের, এবং এই থার্ড ব্র্যাকেটটাকেই বলা হয় কমিউটেটর বা কমিউটেশন ব্র্যাকেট। যদি এ আর বি এর কমিউটেশন ব্র্যাকেটটা 0 হয় বা কমিউটেটরটা 0 হয় তাহলেই আমরা বলবো এ অ্যান্ড বি এ অ্যান্ড বি আর কমিউটিং উইথ ইচ আদার। ঠিক আছে, তাহলে এইটার এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স অ্যান্ড পি এক্স লিখেছি তার অ্যাকচুয়াল মানে কিন্তু এইগুলো। ঠিক আছে, এবার এক্স আর পি এক্সের ক্ষেত্রে দেখা যায় এই কমিউটেশন ব্র্যাকেট অফ এক্স অ্যান্ড পি এক্স বা কমিউটেটর অফ এক্স অ্যান্ড পি এক্স সেইটা ইকুয়ালস টু হয় আই ইন্টু এইচ ক্রস। এটা হয়, সেটা কি করে হয়, কীভাবে হয় সেটা আমরা পড়বো যখন আমরা অপারেটর অ্যালজেব্রা পড়বো, কমিউটেশন রুল যখন পড়বো তখন দেখবো এটা কী করে হয়, এগুলো খুব ইজিলি বের করা যায়। কিন্তু এখন আমি বলে দিচ্ছি যে এক্স অ্যান্ড পি এক্সের যে কমিউটেশন ব্র্যাকেট যেটা বা কমিউটেটর যেটা, সেটা হয় আই ইন্টু এইচ ক্রস। যেটা তার মানে কি, তার মানে এক্স অ্যান্ড পি এক্স এরা কিন্তু একে অপরের সাথে কমিউট করে না, মানে এদের কমিউটেটর 0 হয় না। তার মানে এক্স পি এক্স ইকুয়ালস টু পি এক্স এক্স এটা হয় না, তার মানে এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স ইকুয়ালস টু 0 এটা হয় না। সেই জন্য এদের কমিউটেশন যেটা সেটা 0 হয় না, এটা হয় আই ইন্টু এইচ ক্রস। ঠিক আছে, তাহলে এটা যদি তাই হয় তাহলে দেন সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স সেটা কী হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/2i ইন্টু এইটাকে, এটা অ্যাভারেজ অফ
আই ইন্টু এইচ ক্রস। এবার অ্যাভারেজ অফ আই ইন্টু এইচ ক্রস মানে কি, আই আর এইচ ক্রস দুটোই তো একটা নাম্বার, দুটোই তো কনস্ট্যান্ট, তাহলে তাদের অ্যাভারেজ মানে হচ্ছে সেটাই থাকবে। তার মানে আই কেটে গেল, এটা ইকুয়ালস টু কিন্তু এইচ ক্রস বাই 2 হয়ে গেল সিগমা এক্স ইন্টু সিগমা বি এক্স। তাহলে এইরকমভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আসে ফর এক্স অ্যান্ড পি এক্সের জন্য। এবার বুঝতে পেরেছো? ম্যাম এই যে পিএক্সটা বলছি, মানে পিএক্স মাথায় ক্যাপ যেটা, মানে ওটা কি এক্স ডিরেকশনে মোমেন্টামটাকে ওটা ডিনোট করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ম্যাম তাহলে আর ম্যাম পি আর পি থিটা তাহলে ওগুলো কি? ওগুলো আগের পেজে যে লিখেছেন ওগুলো পোলার কোঅর্ডিনেটে, মানে যদি এক্স ওয়াই জেড এগুলো তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেখান থেকে যদি আমরা পোলার কোঅর্ডিনেটে চলে যাই, আর থিটা ফাই কোঅর্ডিনেটে যদি চলে যাই, সেক্ষেত্রে মানে এক্স ওয়াই জেড তো এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এবার এই কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম কী করে আসে সেগুলো আমরা পরে করব, কিন্তু তোমরা এমনি জানো, সেই আমরা লিখি না এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, তার মানে হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম লিখি না? তার মানে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে সেখানে। আচ্ছা, এইটা সবাই বুঝতে পেরেছো? যে মানে মানে অনেক প্রশ্নই আছে, কিন্তু মোটামুটি যতটা বলেছি সেগুলো বুঝতে পারছো সবাই? দিদি বলছি আগের স্লাইডে ওই যেটা দেখালে না, হুম, এই ক্যানোনিক্যাল পেয়ার হওয়ার কন্ডিশন, এটা একটু বলে দেবে, এটা বুঝলাম না। ও ক্যানোনিক্যাল, হ্যাঁ সেটা ওই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে ওটা আবার বলবে ভালো করে। আপাতত যেটা বলছি যে ক্যানোনিক্যাল পেয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে এইটা, মানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডিকিউআই, এটা ইকুয়ালস টু হতে হবে এন ইন্টু এইচ। মানে ধরো, মানে এরকম একটা আমার আছে, আমি এই দিকে পজিশান আর কি প্লট করছি, মানে হচ্ছে কিউ, এই দিকে আমি হচ্ছে মোমেন্টাম প্লট করছি পি। তাহলে এদের যদি সাইক্লিক ইন্টিগ্রাল, মানে সেই বদ্ধ সমাকল, এইটা যেটা এই সাইক্লিক ইন্টিগ্রাল, এইটা যদি মোটামুটি এন ইন্টু এইচের সাথে সমান হয়, বা অফ দ্য অর্ডার অফ এইচের সাথে যদি সমান হয় এই এরিয়াটা, তাহলে সেই রকম কনজুগেটকে বলা হয় ক্যানোনিক্যাল কনজুগেট বা ক্যানোনিক্যাল পেয়ার। মানে সবসময় পজিশনের ক্যানোনিক্যাল পেয়ার মোমেন্টামই হয়, বুঝেছো? সেইটা বলছি। পি আর কিউটা কি দিদি বুঝলাম না। পি আর কিউটা মানে লিখে দিচ্ছি, আমি মুখে বলেছিলাম। পিটা হচ্ছে, পিআইটা হচ্ছে জেনারেলাইজড মোমেন্টাম কোঅর্ডিনেট, আর কিউআইটা হচ্ছে মানে বেসিক্যালি কিউআইটা হচ্ছে জেনারেলাইজড পজিশন কোঅর্ডিনেট, ঠিক আছে? মানে ধরো, মানে সেই জন্য এটা হবে, ধরো সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিএক্স মানে পিএক্স ডিএক্স, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে এনএক্স ইন্টু এইচ। তারপরে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিওয়াই ডিওয়াই, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে এনওয়াই ইন্টু এইচ। তারপরে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিজেড ডিজেড ইকুয়ালস টু হবে এনজেড ইন্টু এইচ অ্যান্ড সো অন। এইগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল পেয়ার বা ক্যানোনিক্যাল কনজুগেট। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ এবার ঠিক আছে। ম্যাম, হ্যাঁ বলো। মানে এরকম দুটো কোঅর্ডিনেটের যদি সাইক্লিক ইন্টিগ্রালটা ওই এইচ এর অর্ডারে হয়, তাহলে ওই দুটো হবে পরস্পর কনজুগেট পেয়ার, ক্যানোনিক্যাল পেয়ার। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, এইটা তাহলে এটা হলো জেনারেলাইজ, মানে এটা বোঝা গেল এক্স পি এক্স। আবার হ্যাঁ বলো। বলছি যে এখানে ওই যে ওই দেন বলে যেটা লিখেছে না, দেন সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স, ওখানে তো মানে হচ্ছে ওটা অ্যাভারেজ অফ আই ইন্টু এইচ ক্রস ছিল, তাহলে পরের লাইনে ওটা শুধু এইচ ক্রস লিখে দিলাম। আই তো কেটে গেল না, অ্যাভারেজ অফ 2 কত? অ্যাভারেজ অফ আইটা তো একটা নাম্বার, এইচ ক্রস একটা নাম্বার, এগুলো তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো কি কোনো ভ্যারিয়েবল? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ভ্যারিয়েবল নয়, সেই কারণে। হ্যাঁ সেই জন্য জাস্ট বেরিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই যে এক্স আর পি এক্সকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাচ্ছে না, তার মানে এক্স আর পি এক্স কমিউট করছে না, তার মানে এমন দুটো ক্লাসিক্যাল অবজারভেবল যদি মানে ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি কমিউট করে না,
যদি না করে তার মানে তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। এমন দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি কমিউট না করে তার মানে তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না। এবার তার মানে যে কোনো দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় কি যায় না সেটার জন্য কিন্তু আমাদেরকে আর ইনস্ট্রুমেন্ট নিয়ে বসতে হবে না, আর আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে ভাবতে হবে না যে পজিশন মেজার করতে চাইছি মোমেন্টাম ঘেটে যাচ্ছে বা একটা মেজার করতে চাইছে আর একটা ঘেটে যাচ্ছে না ভাইসি ভার্সা। এটা কিন্তু আমাদের আর করতে হবে না, আমরা এবার থেকে এটা করে দিতে পারবো। জাস্ট ওই দুটো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নেব, তাদের কমিউটেশনটা বার করব, কমিউটেটরটা বার করব। কি করে বার করতে হয় সেটা আমরা পরে পড়বো, মানে যখন আমরা ধরো এখন জানি যে কমিউটেটরটা কি করে বার করতে হয়, তাহলে জাস্ট কমিউটেটরটা বার করব, করে দেখব তাদের কমিউটেশন 0 হচ্ছে কি হচ্ছে না। যদি 0 হয় তার মানে আমরা চোখ বন্ধ করে লিখে দেবো যে তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে, আর যদি 0 না হয় তার মানে তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না। তার মানে পুরো কোয়ান্টাম মেকানিক্সটাই কিন্তু দাঁড়িয়ে আছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ওপর। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বুঝতে পারবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ কতটা ইম্পর্টেন্ট। এরপর আমরা কনসিকোয়েন্সেস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে আর 10 মিনিটের মধ্যে চলে যাব, তখন বুঝতে পারবে যে কোয়ান্টাম মেকানিক্সের বড় বড় ক্যালকুলেশন করেছে লোকে, মানে শরিঞ্জার ইকুয়েশন লিখে শরিঞ্জার ইকুয়েশন সলভ করে ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন করে আরও অনেক কিছু করেছে, কিন্তু অত কিছু যদি না করে শুধুমাত্র হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর বেস করেও যদি লোকে একটা মিনিমাম এনার্জি বার করতে চায় একটা সিস্টেমের, সেটাও বার করে নিতে পারবো। মানে পুরো ওয়ার্ল্ডটাই দাঁড়িয়ে আছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে হ্যাঁ ঠিক আছে। এইটা তাহলে কি বললাম যে তাহলে এমন দুটো অপারেটর যারা কমিউট করছে না তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না, তাদের তাদের মানে রিলেশনে একটা আনসার্টেনিটি আছে। তাহলে এটা যদি সিম্পলি এটা যদি এরকম হতো যে a ইকুয়ালস টু হচ্ছে x আর b ইকুয়ালস টু হচ্ছে py, তাহলে দেখা যায় a ইকুয়ালস টু x আর b ইকুয়ালস টু py, তাহলে দেখা যায় এদের কমিউটেটর x এর সাথে py এর কমিউটেটর এটা কিন্তু 0 হয়। x py এর সাথে কমিউট করে, অর x এর সাথে pz এর কমিউটেটর 0 হয়, অর y এর সাথে px এর কমিউটেটর 0 হয়, অর y এর সাথে pz এর কমিউটেটর 0 হয়, অ্যান্ড সো অন। ঠিক আছে, তার মানে এদের ক্ষেত্রে কিন্তু সিগমা এক্স ইন্টু সিগমা পিওয়াই এইটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ এটার ক্ষেত্রে তো এদের কমিউটেটর যদি 0 হয় তাহলে এটা 0 হয়ে গেল, তার মানে এটা হচ্ছে সিম্পলি 0 হয়ে যাবে। মানে এটা তো আর কিছু মানে মিনিমাম যে ভ্যালুটা যেটা সেটা 0 হয়ে যাবে। সিগমা পিওয়াই মানে আর কি মানে ইকুয়াল টু 0 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর কি। মানে যদি এই পাশটা যদি 0 হয় তাহলে এটা জাস্ট এরকম হয়ে যাবে, বা সিগমা এক্স ইন্টু সিগমা পিজে তাদের কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়ে গেল। তার মানে এদের রিলেশনে কিন্তু কোনো আনসার্টেনিটি নেই, বা এদের ডিটারমিনেশানে কোনো আনসার্টেনিটি নেই। তার মানে এক্স এবং পিওয়াইকে মানে এক্স অ্যাক্সিস বরাবর পজিশান এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টামকে কিন্তু সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে, বা এক্স অ্যাক্সিস বরাবর পজিশান আর জেড অ্যাক্সিস বরাবর মোমেন্টামকে কিন্তু সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে। কোনটা যাবে না? এক্স অ্যাক্সিস বরাবর পজিশান এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না, কিন্তু একটা অ্যাক্সিস বরাবর পজিশন আর অন্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর মোমেন্টাম বা ভাইস ভার্সা সেটাকে কিন্তু মেজার করা যাবে। কারণ কি? কারণ তাদের কমিউটেটর 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। ঠিক আছে এটা। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে, এত কথা তো বললাম এত কিছু যে এই যে মেজার করা যাবে কি যাবে না বা আনসার্টেনিটি যে ব্যাপারটা সেটা তো খুব ছোট একটা ব্যাপার, ডেল্টা এক্সের যে ব্যাপারটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ওই মানে ব্যাপারগুলো থেকেই বুঝতে পারছো যে আমরা কি করে বার করছি, সেগুলো তো খুব ছোট একটা ব্যাপার। তাহলে এত সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, মানে যার ওপর পুরো কোয়ান্টাম মেকানিক্স দাঁড়িয়ে আছে। তো সে এমন তো হতে পারে যে
মানে মানে আমরা যদি ইনস্ট্রুমেন্টটাকে যদি ভীষণ ভালো ইনস্ট্রুমেন্ট, ভীষণ মানে হাইলি, মানে আর কি বলবো, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্টলি, যার একটা মানে হাই রেজলিউশন পাওয়ার আছে, যার একটা হচ্ছে মানে মানে যার আর কি ভুল হওয়ার কোনো জায়গাই নেই, মানে ভীষণ আইডিয়াল একটা ইনস্ট্রুমেন্ট, যেটা মানে অনেক আর কি ডিসকাশনের পর, অনেক ট্রায়াল অ্যান্ড এরার মেথডের পর তৈরি করা হয়, এরকম একটা ইনস্ট্রুমেন্ট যদি নিই, বা আমি যদি এই প্রশ্নটা করি যে ইজ ইট ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার ইনস্ট্রুমেন্ট ইজ নট ওয়েল এনাফ to measure the position and momentum simultaneously with arbitrary precision, সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হচ্ছে না। মানে ইনস্ট্রুমেন্ট যত ভালোই হয়ে যাক না কেন, তুমি একদম ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে আসো, মানে তুমি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্টকে নিয়ে আসো, মানে যে হচ্ছে নোবেল পেয়ে বসে আছে এমন সমস্ত সায়েন্টিস্টকে নিয়ে আসো, তুমি আইনস্টাইনকে নিয়ে আসো, আর হচ্ছে কি যত ভালো ইনস্ট্রুমেন্টই নিয়ে আসো না কেন, যাই করে যাও না কেন, তারপরেও দেয়ার উইল বি অ্যান আনসার্টেনিটি ইন দ্য ডিটারমিনেশন অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম উইথ আরবিট্রারি প্রিসিশন। তার মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কখনোই ইনস্ট্রুমেন্টের আর্টিফ্যাক্ট নয়, ইনস্ট্রুমেন্টের জন্য, ইনস্ট্রুমেন্ট খারাপের জন্য নয়, যত ভালোই ইনস্ট্রুমেন্ট হয়ে যাক না কেন তাও দেয়ার উইল বি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ বেসিক্যালি অ্যান ইন্ট্রিনজিক প্রপার্টি ইন কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম মানেই, মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম মানেই সেখানে ইন্ট্রিনজিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, অটোমেটিক্যালি আছে, সেটাকে আলাদা করে আনতেই হবে না। ঠিক আছে, সেটা কি করে আছে সেটাই এবার আমরা দেখব। হাইজেনবার্গ মানে হচ্ছে বেসিক্যালি কনসিকোয়েন্সেস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেইটা দুটো তিনটে উদাহরণ আলোচনা করলেই বুঝতে পারবে যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা অটোমেটিক্যালি আছে, যে কোনো জিনিসের মধ্যে আছে, যে কোনো জিনিসের মধ্যে। ইভেন আমরা যেই হেঁটে চলে বেড়াচ্ছি মেঝের ওপর দিয়ে, সেটাও ডিউ টু দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন কি, যে ইজ ইট ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার instrument is not well enough to measure the position and momentum simultaneously with arbitrary প্রিসিশন। এটা কি উত্তরটা হচ্ছে না। যত ভালো ইনস্ট্রুমেন্টই হয়ে যাক না কেন কখনোই মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সবসময় থাকবে। তার কারণ কি, কারণ ইট ইজ অ্যান ইন্ট্রিনজিক প্রপার্টি ইন কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে সবসময়ই আছে। কিভাবে আছে সেটা দেখি। আচ্ছা, এটা একটা হলো, আরও কিছু প্রশ্ন আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি সবসময় দেখা যায়, এটা একটা ব্যাপার আছে। সব মানে এমনি হচ্ছে, দেখো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রথমত কি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডেও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভ্যালিড, মানে যেটা আমি বললাম যে আমরা হেঁটে যাচ্ছি সেটাও ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য। যে হাইজেনবার্গ সেটা কি করে হচ্ছে, মানে ধরো আমরা এই তো মেঝের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, তো তাহলে আমাদের পায়ের তলায় মানে আমাদের স্কিনে যে আর কি তোমার কেমিক্যালটা আছে, তার ইলেকট্রনের সাথে মানে মেঝের তো একটা মেঝের যে পার্টিকেলগুলো আছে তাদের একটা কলিশন হচ্ছে। এবার আমি মানে না, প্রথমত আমি হেঁটে যাচ্ছি, এবার হেঁটে যাচ্ছি মানে আমার পায়ের তলাটার একটা পার্টিকুলার এরিয়া, সেটা মেঝের একটা পার্টিকুলার এরিয়াকে দখল করছে।
তার মানে সেই এরিয়ার মধ্যে আমার পায়ের তলার ওই স্কিনের কেমিক্যালের যে ইলেকট্রনগুলো সেগুলো ওখানে বদ্ধ হয়ে আছে, মানে তাদের পজিশানটা ওখানে ফাইনাইট হয়ে আছে, তাই তো? এইবার যে পজিশানটা তো ওখানে ফাইনাইট হয়ে আছে, কিন্তু ওই পার্টিকেলগুলোর সাথে মেঝের পার্টিকেলের তো একটা আর কি কলিশন হচ্ছে, সেই কলিশনের জন্য ওদের একটা মোমেন্টাম জেনারেট হচ্ছে, সেই মোমেন্টাম জেনারেট হচ্ছে মানে এনার্জি জেনারেট হচ্ছে, মানে একটা এনার্জি পাচ্ছে, তার মানে সেই তার মানে যখনই পজিশনটা ফিক্সড হয়ে আছে মোমেন্টামটা আনসার্টেন হয়ে যাচ্ছে, আর মোমেন্টাম আনসার্টেন হওয়ার থেকে এনার্জি চেঞ্জ হচ্ছে, এবং সেই এনার্জির জন্যই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে হাইজেনবার্গ কনসেপ্ট, এবং এটা হচ্ছে একটা উদাহরণ, এরকম আরও হাজার হাজার উদাহরণ আছে, মানে আরও হাজার হাজার উদাহরণ আছে যেটা দেখানো যায় যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডেও হাইজেনবার্গ কনসেপ্টের প্রিন্সিপালটা ইকুয়ালি ভ্যালিড, মানে ইকুয়ালি দেখা যায় প্রতিটা ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে তাহলে যে আমরা যে এক্সপেরিমেন্ট করি, মানে যে রিয়েল এক্সপেরিমেন্ট যে করি, সেই রিয়েল এক্সপেরিমেন্টে কি সবসময় হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দেখা যায়? মানে আছে তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সবসময় সব জায়গাতেই আছে, কিন্তু এক্সপেরিমেন্টে কি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সব ক্ষেত্রে ধরা যায়, মানে যে কোনো রিয়েল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, প্রতিটার ক্ষেত্রে? মানে সেইটার উত্তরটা হচ্ছে যে না, মানে যে কোনো রিয়েল এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ধরা যায় সেরকম নয়, তার আবার কিছু ক্রাইটেরিয়া আছে, সেইগুলো হচ্ছে, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অলওয়েজ manifested in real experiments? এটা সেইটার মানে কথার উত্তরটা হচ্ছে যে না, সবসময় মানে নো, এটার উত্তরটা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মানে একমাত্র হচ্ছে তাদের ক্ষেত্রেই তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা দেখা যাবে, মানে যাদের মানে এই যে ইন্টিগ্রাল যেটা বলছিলাম, যে এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ PdQ, এইটা যেটা এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এইচ হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে দেন ওয়ান নিড নট বদার উইথ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে ওই যে ব্যাপারটা ছিল যে কখন আমরা ওয়েভ ক্যারেক্টার দেখতে পারবো আর কখন আমরা পার্টিকেল ক্যারেক্টার দেখতে পাবো, ওটা বলেছিলেন যে যদি সিস্টেম সাইজটা যদি খুব বড় হয়, মানে ডিটা যেটা সেটা যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান ল্যামডা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পার্টিকেল ক্যারেক্টার ইম্পর্টেন্ট, আর যদি সিস্টেম সাইজটা যদি খুব ছোট হয়, মানে যদি ল্যামডাটা খুব বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, এটা আমরা বলেছিলাম। তেমন এইটার ক্ষেত্রেও যে রিয়েল এক্সপেরিমেন্টে কখন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ম্যানিফেস্টেড হবে, যদি হচ্ছে এই ইন্টিগ্রালটা, যে এই ইন্টিগ্রালটাকে যেটাকে বলা হয়, এই ইন্টিগ্রালটাকে বলা হয় অ্যাকশন ইন্টিগ্রাল, ঠিক আছে? এই অ্যাকশন ইন্টিগ্রালটা যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এইচ হয়, তাহলে মানে আমরা সেক্ষেত্রে মানে যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এইচ হয়, তাহলে সেক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে ভাবতে হবে না, মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা অটোমেটিক্যালি ওর মধ্যে আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো না, হ্যাঁ, কারণ মানে সেক্ষেত্রে মানে এটা নিয়ে ভাবার দরকারই নেই এইটা। আর যদি এইটা যদি এরকম হয় যে PdQ যেটা, সেটা যদি মোটামুটি এইচের সাথে সমান হয় বা এইচের থেকে ছোট হয়, মানে লেস দ্যান ইকুয়ালস টু এইচ হয়, সেক্ষেত্রে আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা দেখতে পাবো। মানে বেসিক্যালি যদি এরকম হয় লেস দ্যান এইটা ইকুয়ালস টু যদি এইচ হয়, তাহলে দেন ওয়ান শুড কনসিডার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারছো সবাই?
বাট এই ব্যাপারগুলো কি এইগুলো জাস্ট মানে আর কি মোটামুটি মনে রাখার জন্য, যাতে ক্লিয়ার মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কিন্তু এটা এমনি আলাদা করে মানে করে দেখানোর মতো কোনো ব্যাপার না, মানে সেটা তোমরা মানে বোঝার মতো কোনো ব্যাপার না, মানে যেন কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে যে হাইজেনবার্গ কনস্টিটিউটিভ প্রিন্সিপাল আমরা দেখতে পাই কি পাই না রিয়েল এক্সপেরিমেন্টে, সেটার আর কি ব্যাপার। ঠিক আছে দিদি? হ্যাঁ বলো। দিদি ওই হাঁটার যে এক্সাম্পলটা দিলে ওটা আর একবার বলবে? ও হাঁটার এক্সাম্পল হচ্ছে যে আমরা এই মেঝের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি না, তাহলে এই দুটো ওখানে যা, ওইখানে খাটে যা, খাটে যা, খাটে যা, কানে তো হেডফোন দেয়া। প্রায় অসুবিধা হচ্ছে, যা খাটে যা। আচ্ছা, এই যে আমরা এই যে হেঁটে যাচ্ছি এই মেঝের ওপর দিয়ে, সেখানে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের পায়ের যে আর কি স্কিনে যে আর কি কেমিক্যাল আছে, তার তো কিছু ইলেকট্রন আছে, মানে স্কিনে মেলানিন থাকে বা আরও তো অনেক কেমিক্যাল থাকে, তার মানে কিছু তো মলিকুল আছে, সেই মলিকুল মানে তার ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনটা যখন আমরা হেঁটে যাচ্ছি, সেই ইলেকট্রনের পজিশনটা তো ফিক্সড, মানে সেটা তো ওইটুকু এরিয়ার মধ্যেই থাকতে পারে, মানে পায়ের তলা ঠিক যতটা এরিয়া অ্যাকোয়ার মানে করেছে ঠিক ততটুকু এরিয়ার মধ্যেই থাকতে পারে। এবার যখনই আমরা পাটা মেঝেতে ফেলছি, তার মানে ওই ইলেকট্রনের সাথে মানে মেঝের যে পার্টিকেল, সেই মেঝের পার্টিকেলের একটা কলিশন হচ্ছে, সেই কলিশনের জন্য ওই ইলেকট্রনগুলোর মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, পজিশন ফিক্সড। কিন্তু যখনই মেঝেতে পাটা ফেলছি, তখন মেঝের পার্টিকেলের সাথে পায়ের ইলেকট্রনের একটা কলিশন হচ্ছে, সেই কলিশনের জন্য ওদের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। এবার মোমেন্টাম কি, মানে এনার্জি কি, এনার্জি হচ্ছে p²/2m, তাহলে মোমেন্টাম চেঞ্জ হলে এনার্জি চেঞ্জ হচ্ছে। যখনই এনার্জি চেঞ্জ হচ্ছে, এনার্জিটা মানে এনার্জি যদি চেঞ্জ হয়, তার মানে এটা তো কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হচ্ছে, কারণ আমরা তো মানে হাঁটার চেষ্টা করছি, মানে কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হচ্ছে, তার মানে যে কারণে ওই ডিউ টু দিস এনার্জি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বুঝেছো? হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি। দিদি লাস্টের লাইনটা কি লিখেছেন আবার বলবেন? ও এইটা বলছি যে এটা লেখাটা বাজে হয়েছে। এটা হচ্ছে মানে লেস দেন অর নিয়ারলি ইকুয়াল টু যদি এইচ হয়, যেটা এর আগে বললাম, যেটা ক্যানোনিক্যাল কনজুগেট কাদেরকে বলে, যে পি ডি কিউ সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি ডি কিউ ইকুয়ালস টু যদি এইচ হয়, তাহলেই মানে তাদেরকে আমি বলবো মানে আর কি ক্যানোনিক্যাল কনজুগেট, তাদের ক্ষেত্রে হাইজেনবার্গ কনস্টিটিউটিভ প্রিন্সিপালটা ভ্যালিড। সেটাই আবার বললাম যে যদি এরকম হয়ে যায় যে এই ইন্টিগ্রেশনটা যেটা এর ভ্যালুটা ভেরি গ্রেটার দেন এইচ হয়, সেক্ষেত্রে আমরা হাইজেনবার্গ কনস্টিটিউটিভ প্রিন্সিপাল নিয়ে বদার্ড হব না, যদিও জিনিসটা সেখানে আছে, বাট সেটা অতটাও কিছু মানে কি বলবো প্রমিনেন্ট নয় যে যেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা সেক্ষেত্রেই হাইজেনবার্গ কনস্টিটিউটিভ প্রিন্সিপাল ভাববো, যে ক্ষেত্রে এই সাইক্লিক ইন্টিগ্রাল যেটাকে বলা হয় অ্যাকশন ইন্টিগ্রাল, এই অ্যাকশন ইন্টিগ্রালটা লেস দেন অর নিয়ারলি ইকুয়াল টু এইচ হবে। ঠিক আছে, এটা বলুন। ম্যাম ইন্ট্রিনসিক প্রপার্টিটা ম্যাম কি একবার তো বলবেন? বাবা দাঁড়াও, এই তোর মা ডাকছে, যা নিচে যা। কখন থেকে তোর মা ডাকছে, তুই এখানে এসেছিস কেন? নিচে বেরো তুই, তো কখন থেকে তোকে ডাকছে, তুই এখানে এসেছিস কেন? বেরো। শান্তিতে পড়ানো যাবে না, তখন থেকে তোর মা তোকে চিৎকার করে ডাকছে, যা নিচে যা, নিচে যা। আচ্ছা, ইন্ট্রিনসিক প্রপার্টি মানে যে প্রপার্টিটা ইনহেরেন্টলি থাকে, বাই ডিফল্ট থাকে, মানে ওটা অটোমেটিক্যালি আছে, ওটাকে তোমাকে আলাদা করে কিছু আনতে হচ্ছে না, বুঝেছো? সেইটা মানে হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি। মানে হাইজেনবার্গ কনস্টিটিউটিভ প্রিন্সিপালটা যে কোনো কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো সিস্টেমে বা কোয়ান্টাম মেকানিক্যাল যে কোনো প্রবলেমে অটোমেটিক্যালি আছে, বুঝেছো? সেটাকে বলে ইন্ট্রিনসিক প্রপার্টি, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে তাহলে কনসেপ্ট। হ্যাঁ বলো ম্যাম। বলছি আগের ক্যানোনিক্যাল পেয়ারে যে ফর্মুলাটা লিখেছিলেন, ওখানে তো এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআই ডিকিউআই ইজ ইকুয়াল টু এনএইচ ছিল।
ওইখানে তো ওই এনটা জাস্ট কিছুই না, এনটা ওই একটা এর নাম্বার, মানে এনটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে? ওটা কিছু, ওটা এক হতে পারে, ওইটা দুই যদি হতে অনেক পারে। বেশি হয়ে যায়, হ্যাঁ, ওটা যদি অনেক বেশি হয়ে যায় মানে হ্যাঁ, তাহলে তো হাইজেনবার্গ কনস্ট্যান্টিনিটি প্রিন্সিপাল মানে ইয়ে করবে না, না। ফলো করবে না। এখানে তো ওইটাই বললেন, তাহলে তাহলে হ্যাঁ, তাহলে সেটাই তো, সেখানেই তো ব্যাপার। উফ বাবা, ফুটু যা, বাইরে যা, আমি পড়াচ্ছি তো। এই দাঁড়াও তো, এই যা, বাইরে যা, ওই ঘরে যা, ওইখানে যা, ওইখানে যা। গেম খেলতে হবে না, তুই ওই ঘরে যা, ওই ঘরে গিয়ে খেল। তখন থেকে তোর মাথাতে ডাকছে, কি শুনতে পাচ্ছিস না? বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এনটা অনেক বড় হয়ে যাবে, তখন এটা ভ্যালিড হবে না, সেটাই তো ব্যাপার। আচ্ছা, এবার দেখো এনটা কখন বেশি হবে, এটাও তোমাদেরকে স্যার অলরেডি বলেছে, সেটা হচ্ছে ওই বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, যে যখন মানে ম্যাম। হ্যাঁ ম্যাম বলছি এর আগের স্লাইডটা একবার খুলবেন? দাঁড়া, ওর উত্তরটা, ওর কথাটার উত্তর দিয়ে নি। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ওটাও সেই তোমাদের স্যারের আগে বলেছে যে ওই বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, যে কোয়ান্টাম মেকানিক্যাল মানে কোয়ান্টাম নাম্বার যখন খুব বেশি হবে, যখন তোমার হচ্ছে কোয়ান্টাম মানে ক্লাসিক কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট উইল ম্যাচ উইথ দ্য ক্লাসিক্যালি এক্সপেক্টেড রেজাল্ট। তার মানে কি, তার মানে কোয়ান্টাম নাম্বার যখন ভীষণ বেশি হবে, তখন কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট আর ক্লাসিক্যাল রেজাল্ট ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে এটার ক্ষেত্রে এনটা যখন খুব বেশি হবে, তখন সেটা ক্লাসিক্যাল মেকানিক্সের মতো বিহেভ করছে, ক্লাসিক্যাল মেকানিক্সে পৌঁছে গেল। ক্লাসিক্যাল মেকানিক্সে তো হাইজেনবার্গ কনস্ট্যান্ট প্রিন্সিপাল নেই, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি। এটা হ্যাঁ, এবার বলো ওই সানন্দা কি বলছিল বলো। হ্যাঁ ম্যাম, ওই যেই লাইনটাতে এইচ ইউপিটা লিখেছেন ওখানে ওটা ডেল্টা এক্স ইন্টু ডেল পি এক্স হবে না? ওই লাস্টের ও লাইনটা। সিগমা এক্স তো তাই, ডেল্টা এক্সটাকে সিগমা এক্স দিয়ে ডেল ডিনোট বলছি, করা সরি যায়। সিগমা এক্স, হ্যাঁ হ্যাঁ, মানে বলছি ওটা দুটো এক্স হয়ে গেছে, ওটা পি এক্স হবে ও তো আচ্ছা একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এটা আবার চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, ওটা আমাকে করে দিতে হবে, তা আবার একবার বেরিয়ে গেলে আর করা যায় না। ঠিক আছে, এটা আচ্ছা, ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর আমরা যেটায় যাব, কনসিকোয়েন্সেস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটাতে যাব। তাহলে এবার হচ্ছে consequences of Heisenberg uncertainty principle। আচ্ছা, তাহলে কনসিকোয়েন্স কি? প্রথম কনসিকোয়েন্স হচ্ছে কনসেপ্ট অফ কনসিকোয়েন্স 1, সেটা হচ্ছে কনসেপ্ট অফ রেস্ট। কনসেপ্ট অফ রেস্ট এটা, ঠিক আছে, এটা। আচ্ছা, কনসেপ্ট অফ রেস্ট মানে কি? এটাকে দুরকমভাবে দেখা যায়। একটা হচ্ছে প্রথমে অ্যাপ্রোচ 1, প্রথমে হচ্ছে অ্যাপ্রোচ 1। এটা কি বলছি? আচ্ছা, রেস্ট কথাটার মানে কি? রেস্ট কথাটার মানে কি? রেস্ট কথাটার মানে কি? মানে ভেলোসিটি 0, মানে চুপ করে বসে আছে তো মলিকুলটা, মানে মলিকুল মানে পার্টিকেলটা, তাহলে পার্টিকেলের ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে যে কোনো কম্পোনেন্টেই ভেলোসিটি 0। এবার আমি এক্স কম্পোনেন্ট নিয়ে কথা বলছি, তাহলে এক্স কম্পোনেন্টে ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টামও 0। এবার মোমেন্টাম যদি 0 হয়, তাহলে আনসার্টেনিটি ইন মোমেন্টাম, যেটা সিগমা পিএক্স বা ডেল্টা পিএক্স, যেটা
সেটা কি হবে, সেটা ইকুয়ালস টু রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজের স্কোয়ার, তাই হবে তো। দাঁড়া এক এক করে লিখি। তাহলে রেস্ট কথাটার মানে কি, রেস্ট মিন্স ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0। আচ্ছা, ভেলোসিটি ভি 0 মানে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটাও 0, মানে যেটা হচ্ছে বেসিক্যালি তোমার ভি এক্স হবে, এটা 0। তারপরে হচ্ছে এক্স এবার যে ভেলোসিটি ভি এক্স 0 মানে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম যেটা হচ্ছে পি এক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু ভি এক্স, সেটা ইকুয়ালস টু 0, তাই তো। আচ্ছা, এবার মোমেন্টামটা মানে মোমেন্টামটা পুরোটাই 0, মানে পি এক্সটা ইটসেলফ 0। তার মানে আনসার্টেনিটি ইন মোমেন্টাম, আনসার্টেনিটি ইন মোমেন্টাম মানে হচ্ছে সিগমা পি ডেল্টা পি এক্স অথবা সিগমা পি এক্স, যা খুশি বলতে পারি, সেটা ইকুয়ালস টু কী হবে, ওই আনসার্টেনিটি ইন পজিশন যেমন লিখেছিলাম তেমন আনসার্টেনিটি ইন মোমেন্টাম হবে হচ্ছে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজের স্কোয়ার, এটা। আচ্ছা, পি এক্সটা 0, তার মানে পি এক্সের স্কোয়ার 0, তার মানে তার অ্যাভারেজও 0। আচ্ছা, তার মানে পি এক্স 0 মানে পি এক্সের অ্যাভারেজও 0, তার স্কোয়ারও 0, তার মানে টোটালটাই 0, সিগমা পি এক্সটা টোটালটাই 0, তাই তো। আনসার্টেনিটি ইন মোমেন্টামটা 0। আচ্ছা, এইবার আনসার্টেনিটি ইন মোমেন্টাম 0, ঠিক আছে। এবার তার মানে তার মানে আনসার্টেনিটি ইন মোমেন্টাম আমি 0 পেয়ে গেলাম। এবার তার মানে এবার আমরা এই কোয়ান্টিটিটা বের করি, সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স। তাহলে সিগমা এক্সটা যদি ফাইনাইট একটা কিছু হয়, সিগমা পি এক্সটা তো 0, এবার সিগমা এক্সটা যদি একটা ফাইনাইট কোয়ান্টিটি হয়, তার মানে ফাইনাইটের সাথে 0 গুণ করা মানে সেটা 0, তার মানে সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স 0 দিয়ে দিল, এটা হয়ে গেল। বাট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে, সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 হতে হবে, এটা বলে তো। তার মানে এইটা অ্যাকচুয়ালি কি করছে, ইট ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে দিচ্ছে। তাহলে এবার যদি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে যদি বাঁচাতে হয় উইথ সিগমা পি এক্স ইকুয়ালস টু 0, কারণ পার্টিকেলটা হচ্ছে রেস্টে আছে, এটা আমি বলে দিচ্ছি, পার্টিকেলটা রেস্টে আছে, পার্টিকেল রেস্টে আছে মানেই তার মোমেন্টামটা 0, তার আনসার্টেনিটি মোমেন্টামটা 0 হবে, এটা আমি বলে দিয়েছি, কিছু করার নেই। এবার এই শর্তকে নিয়েই যদি আমাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে যদি মেনটেন করতে হয় উইথ সিগমা পি এক্স 0, তাহলে আমাকে এখন কি হতে হবে, তার মানে দেখো তো এখান থেকে কি হচ্ছে, অর সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু হচ্ছে এইচ ক্রস বাই 2 ইন্টু সিগমা এক্স, এটা হচ্ছে তো। সিগমা পি এক্সটাকে যদি 0 হতে হয় তাহলে সিগমা এক্সটাকে কি হতে হবে, ইনফাইনাইট হতে হবে, বা ডেল্টা এক্সটাকে ইনফাইনাইট হতে হবে, তাই তো। তাহলেই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভ্যালিড হবে উইথ সিগমা পি এক্স ইকুয়ালস টু 0। সবারকে বুঝতে পেরেছো সবাই? ম্যাম বলছি আপনি যে বক্স করে লিখেছেন ইট ভায়োলেটস দ্য মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ওইটা করতে গেলে যে সিগমা এক্স ইকুয়ালস টু সিগমা পি এক্স, সেখানে সিগমা পি এক্স ইকুয়ালস টু 0 বেরিয়েছে, সিগমা পি এক্স 0 তো যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে কত হয়, ও হ্যাঁ হ্যাঁ সরি। এবার এইটা দেখো, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তো এইটা বলছে, অর এইটা মানে কি, এইটা মানে সিগমা পি এক্স মানে এইচ ক্রস বাই সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 ইন্টু সিগমা এক্স, এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি তো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ওপরের এগুলো ভুলে যাও, এটা লিখলাম সিগমা পি এক্সটা 0, এটা আমি বলে দিয়েছি। এই ইকুয়েশনটা থেকে জাস্ট এই ইকুয়েশনটা থেকে
সিগমা পিএক্সটা জিরো হওয়া কখন সম্ভব? এই ইকুয়েশনটা কি থেকে এসছে? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ওবে করে এই ইকুয়েশনটা এসছে, তা না হ্যাঁ দিদি, যখন সিগমা এক্সটা ইনফিনিটি হবে তখনই একমাত্র সিগমা পি এক্সটা জিরো হতে জিরো পারে। হতে পারে। আর এই হ্যাঁ। ইকুয়েশনটা কি থেকে এসছে? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ওবে করেই এই ইকুয়েশনটা আমরা লিখেছি, না হলে তো লিখতে পারতাম না, তাই তো? হ্যাঁ ম্যাডাম। কারণ এইটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এইটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এইটা থেকে আমরা এই ইকুয়েশনটা লিখেছি। তার মানে এইটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মানছে এরকম একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটা ভ্যালিড কখন হবে? উইথ সিগমা পিএক্স জিরো, যখন সিগমা এক্সটা ইনফিনিটি হতে পারে, তাই তো? হ্যাঁ দিদি। হ্যাঁ ম্যাডাম। তাই তো? তার মানে সিগমা পিএক্সটাকে যদি জিরো হওয়া সত্ত্বেও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি মেনে চলতে হয়, আচ্ছা আমি এখানে কি করে লিখবো, আমি ইংরাজি বাংলায় মানে আমি বলছি, এ করে লিখছি। তাহলে যদি এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি মেনে চলতে হয় উইথ সিগমা পিএক্সটা জিরো, তাহলে অবশ্যই সিগমা এক্সটাকে ইনফাইনাইট হতে হচ্ছে। এইটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ এবার সিগমা এক্স ইনফিনিটি মানে কি? মানে আনসার্টেনিটির পজিশনটা ইনফিনিটি, মানে সিগমা এক্স বা ডেল্টা এক্স যাই বলি না কেন, ডেল্টা এক্সও বলতে পারি, সেটা হচ্ছে ইনফিনিটি। সেটা ইনফাইনাইট মানে কি? মানে আনসার্টেনিটির পজিশন অফ দ্য পার্টিকেল ইনফাইনাইট, তার মানে পার্টিকেলটা যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে পার্টিকেলটা যদি যে কোনো জায়গায় থাকতে পারে, ডেল্টা এক্সটা যদি ইনফাইনাইট হতে পারে, তার পার্টিকেলটা রেস্টে থাকতেই পারে না। তার মানে পার্টিকেল কখনো রেস্ট বলে কিছু হয় না, বুঝতে পেরেছো? মানে যদি আমাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মানতে হয় উইথ সিগমা পিএক্সটাকে জিরো, মানে রেস্টের কনসেপ্টটাকে মাথায় রেখে যদি আমাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মানতে হয়, যেটা আমাকে মানতেই হবে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল না মানলে সেটা কখনো কোয়ান্টাম মেকানিক্সে সেরকম প্রবলেম এক্সিস্টই করতে পারে না, সেরকম প্রবলেম নেই, মানতেই হবে আমাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আবার আমি বলে দিয়েছি যে পার্টিকেলটা রেস্টে আছে, তার মানে ডেল্টা পিএক্স বা সিগমা পিএক্সটা জিরো। তাহলে এইটা যদি হতে হয় তাহলে সিগমা এক্সটাকে ইনফাইনাইট হতে হবে, তাহলেই একমাত্র এইটা মানে চলছে। এবার সিগমা এক্স ইনফাইনাইট মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন ইনফাইনাইট, তার মানে পার্টিকেলটা যেখানে খুশি আছে, যা খুশি আছে। সেই স্যার আমাদের একটা উদাহরণ বলতো যে সেই সুকুমার রায়ের গেছো দাদার মতো, যে গেছো দাদাকে পাওয়া, মানে আমি সুন্দর করে বলতে পারবো না, এই স্যারের লেকচারটা আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, সেখানে শুনো, যে স্যার খুব সুন্দর করে বলতো আমাদের যে গেছো দাদাকে পাওয়া খুব মুশকিল, মানে একবার বলছে যে গেছো দাদা এখানে আছে, আবার পরেক্ষণ যখন তাকে সেখানে ওকে আর কি ধরতে যাচ্ছে, তখন সেটা অন্য কোথাও চলে যাচ্ছে। তার মানে গেছো দাদাকে পেতে গেলে আমাদেরকে কত কিছু মাপতে হবে, আমাদেরকে হিসাব করে দেখতে হবে যে এই টাইমে গেছো দাদা কোথায় থাকতে পারে। এইবার যখন আমি সেই টাইম নিয়ে সেখানে পৌঁছালাম, তখন সেই টাইমের মধ্যে গেছো দাদা আবার কত দূর চলে যেতে পারে, এত কিছু আমাদের ক্যালকুলেট করতে হবে, কিন্তু করেও ফাইনালি আমরা গেছো দাদাকে কখনোই পাবো না। ঠিক আছে? তাহলে এখানেও সেই রকম একটা ব্যাপার, যে যদি ডেল্টা এক্সটাই ইনফাইনাইট হয়ে যায়, তার মানে পার্টিকেলটা যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছে, যা খুশি করে বেড়াচ্ছে, তার মানে সে রেস্টে আছে, অথচ সে যা খুশি করে বেড়াচ্ছে। কি করে সম্ভব সেটা? তার মানে রেস্ট বলে কিছু হয়ই না, তার মানে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ রেস্ট, যেটা ইমপ্লাই করছে যে নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ দিদি। ম্যাম। তার মানে কি বললাম, হ্যাঁ ম্যাম। যে টু ওবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, the another alternative may be sigma x or delta x, sigma x or delta x, this is should be infinite, but this is absurd, কারণ
this is absurd for a particle which is in rest. এটা হতেই পারে না। তার মানে এখান থেকে যেটা ইমপ্লাই করছে, this implies nothing can be in absolute rest due to Heisenberg uncertainty principle. ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ দিদি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপ্রোচ টু। আমার হাতের লেখা খুব বাজে হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাপ্রোচ টু। আচ্ছা, এইটা কি? এইটা বলছি, ওখানে বললাম অ্যাবসলিউট রেস্ট মানে আগে ভেলোসিটি বললাম, এবার আমি উল্টোটা বলছি। অ্যাবসলিউট রেস্ট মানে যেমন ভেলোসিটিটা নেই, তেমন এটাও তো নেই। অ্যাবসলিউট রেস্ট মানে তার পজিশনটা ফিক্সড। চুপ করে রেস্ট মানে কি? আমি চুপ করে বসে আছি, মানে আমি একই জায়গায় আছি, আমি শুয়ে আছি ল্যাট খেয়ে, সেটাই তো আমি রেস্টে আছি। তার মানে আমার পজিশনটা ফিক্সড। তার মানে অ্যাবসলিউট রেস্ট implies uncertainty in position, মানে পজিশন ফিক্স মানে কি? আনসার্টেনিটি ইন পজিশন যেটা, মানে যেটা বেসিক্যালি ডেল্টা এক্স, সেটা হচ্ছে 0, তাই তো? সেটা কারণ পজিশনটা আমার ফিক্স। এইবার ফ্রম, এটা খুবই সোজা, তোমরা হয়তো ততক্ষণে বুঝেও গেছো। ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2, মানে এটা সিগমা এ সিগমা পি এক্স দিয়েও লিখতে পারতাম, কিন্তু তোমাদের যেটা ইচ্ছে সেটাই লিখবে, ঠিক আছে? এটা তো কোনো অসুবিধা নেই। ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2, এইটা। তাহলে এবার যদি আমার আচ্ছা এখানে কিন্তু আরও একটা জিনিস আমাকে বলতে হতো। আমি আরও একটা জিনিস বলে দিই, যে যেটা আমি বললাম যে এই যে মানে ডেল্টা পি এক্সটা জিরো হওয়ার সত্ত্বেও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা মেনে চলছে যখন ডেল্টা এক্সটা ইনফাইনাইট হতে পারছে। কেন? কারণ ইনফাইনাইটের সাথে যে কোনো মানে দেখো মানে কোন একটা ফাইনাইট নাম্বারের সাথে 0 গুণ করলে সেটা 0 হবে, কিন্তু কোন একটা ইনফাইনাইট নাম্বারের সাথে 0 গুণ করলে কিন্তু সেটা 0 হবে না। কোন একটা ইনফাইনাইট নাম্বারকে যদি 0 দিয়ে গুণ করা হয়, তার ভ্যালুটা যা খুশি হতে পারে। তার ভ্যালুটা যখন যা খুশি হতে পারে, তখন আমরা এটাও বলতে পারি তার ভ্যালুটা এইচ ক্রস বাই 2 এর থেকে বেশিও হতে পারে, কারণ তার ভ্যালুটা তো যা খুশি হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা যেমন ফিজিক্যালি আমরা ব্যাপারটা বুঝলাম, তেমন ম্যাথামেটিক্যালিও কেন বলছি এই জিনিসটা ভ্যালিড, তার কারণ হচ্ছে এখানে যেটা বলেছিলাম যে ডেল্টা পি এক্স, এইটা 0 কেন লিখেছিলাম, তার কারণ এইটা 0 লিখেছিলাম, তার কারণ হচ্ছে সিগমা এক্স ইজ ফাইনাইট। মানে ইফ সিগমা এক্স ইজ ফাইনাইট, তাহলে আমরা এটা লিখতে পারি, মানে ইফ সিগমা এক্স ইজ ফাইনাইট, তাহলে আমরা এটা লিখতে পারি যে যেহেতু সিগমা পি এক্সটা 0, তাহলে কোনো একটা ফাইনাইট নাম্বারের সাথে 0 গুণ করা মানে সেটা 0 আসবে, সেটা বলেছিলাম। এইবার এখানে বলছে যে তাহলে তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানছে না। এবার যদি মানতে হয় উইথ সিগমা পি এক্সটা 0, তাহলে সিগমা এক্সটাকে ইনফাইনাইট হতে হবে, যেটা আমরা পরিষ্কার এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারছি। তাহলে সেটা কি করে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 হচ্ছেটা কি করে ম্যাথামেটিক্যালি? তার কারণ হচ্ছে ইনফাইনাইট নাম্বারের সাথে যদি একটা 0কে গুণ করা হয়, তার ভ্যালুটা 0 হয় না, তার ভ্যালুটা যা খুশি হতে পারে। আর যা খুশিটা যখন হতে পারে, তখন তার ভ্যালুটা এইচ ক্রস বাই 2 এর থেকে বেশিও হতে পারে। সেই জন্য এটা ভ্যালিড হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এইটা ওই একটা ব্যাপারে মিস করে গেছিলাম, ওটা বলা উচিত ছিল, তো সেটা বলে দিলাম। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে, তাহলে এবার আমি অন্য দিক থেকে ভাবছি যে পজিশনটা আমার ফিক্সড, তার মানে আনসার্টেনিটি ইন পজিশনটা হচ্ছে 0। এবার আমরা জানি যে এইটা ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা হচ্ছে এইচ ক্রস বাই 2। এবার আবার এখানে একই, যে যদি ডেল্টা পি এক্সটা যদি ফাইনাইট হয়, তাহলে কোনো একটা ফাইনাইট নাম্বারের সাথে 0কে গুণ করা মানে সেটা 0 দিয়ে দেবে, তাই তো? তার মানে আমি এখানে বলছি যে ইফ
delta px is finite, then delta x into delta px যেটা ইকুয়ালস টু 0 হবে। তার কারণ হচ্ছে এটা যদি 0 হয় কোন একটা ফাইনাইট নাম্বারের সাথে 0 কে গুণ করা মানে সেটা 0 হবে, which violates হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে বাঁচাতে গেলে আমাকে কি করতে হবে, উইথ ডেল্টা এক্সটাকে 0, উইথ ডেল্টা এক্স 0 হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি আমি বাঁচাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওখানে যেমন ডেল্টা এক্স এর ক্ষেত্রে বলেছিলাম ডেল্টা পি এক্সটাকে 0 রেখে এখানে ডেল্টা এক্সটা 0, তাহলে ডেল্টা পি এক্সটাকে ইনফাইনাইট হতে হবে, তাহলেই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বাঁচবে। তাই তো, তাই তো? হ্যাঁ দিদি। তার মানে টু ওবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, another possibility is delta px may be infinite বা should be infinite। delta px মানে হচ্ছে m into delta vx, সেটাকে ইনফাইনাইট হতে হবে। m into delta vx ইনফাইনাইট মানে হচ্ছে vx কে ইনফাইনাইট হতে হবে। আচ্ছা, vx ইনফাইনাইট মানে বেসিক্যালি মানে এত কিছু বলতে হতো না, হাতের লেখাটা মানে এত বাজে হচ্ছে, এত কিছু বলতে হতো না, আরও সহজে ডেল্টা পিএক্সটা ইনফাইনাইট মানে অর এখান থেকে পিএক্সটা ইনফাইনাইট হতে হবে, পিএক্স মানে হচ্ছে এম ইন্টু ভিএক্স সেটা ইনফাইনাইট হতে হবে, আর এখান থেকে ভিএক্সটাকে ইনফাইনাইট হতে হবে। তাহলে ভিএক্স ইনফাইনাইট মানে কি, ভিএক্সটাকে ইনফিনিটি, ভিএক্স ইনফিনিটি মানে কি ভেলোসিটি ইনফিনিটি, তাহলে কোনো একটা পার্টিকেল যে রেস্টে আছে তার আবার ভেলোসিটি ইনফিনিটি, সেটা তো হতে পারে না, তার মানে পার্টিকেল রেস্টে থাকতেই পারে না। ঠিক আছে, মানে ঠিক আছে, এটা মানে সেই ক্লাসিক্যাল নিউটনিয়ান মেকানিক্সেও সেই নিউটনের প্রথম ছিল না যে মানে যখন পার্টিকেলটা যদি মানে চলতে থাকে তাহলে যদি বাইরে থেকে মানে বল প্রয়োগ করা না হয় তাহলে পার্টিকেলটা চলতেই থাকবে এরকম একটা ব্যাপার। বা আবার অবশ্য উল্টোটাও বলা ছিল যে পার্টিকেলটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে সে সবসময় স্থির অবস্থায় থাকবে, সেটা কখনো সম্ভব না, কোনো রেস্ট বলে কিছু হয়ই না। কোয়ান্টাম মেকানিক্সে রেস্টের কোনো কনসেপ্টই নেই ডিউ টু দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে কি হলো, তার মানে ভিএক্সটা ইনফিনিটি হয়ে গেল, তার মানে দিস ইজ অ্যাবসার্ড ফর এ পার্টিকেল হুইচ ইজ ইন রেস্ট। এইটা তার মানে এখান থেকে একই কনক্লুশনে পৌঁছানো গেল যে নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে এখান থেকেও সেম কনক্লুশনেই পৌঁছানো গেল যে নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, বোঝা গেল তো? তার মানে এইটা হচ্ছে একটা প্রথম কনসিকুয়েন্সেস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে কোনো পার্টিকেল রেস্টে নেই, সব পার্টিকেল ইজ ইন মোশন। ঠিক আছে, সেই জন্য আমরা দেখবি সে আগে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের স্টেটমেন্টটা যখন পড়তাম তখন সবসময় পড়তাম ফর এ মুভিং পার্টিকেল, এটা সবসময় পড়তাম। কোনো অ্যাকচুয়ালি পার্টিকেল কখনো রেস্টে নেই, দে আর অলওয়েজ ইন মোশন। সেটা পার্টিকেল ইন এ বক্স সিস্টেমও যদি বলো তাহলেও পার্টিকেলটা ওই বক্সের মধ্যে সবসময় ইন মোশনে আছে। যদি তুমি মানে বক্সের বাইরে আসতে পারছে না কিন্তু বক্সের ভেতরেও সবসময় মোশনে আছে। তারপরে যে কারণে দেখো মানে যে কারণে আমাকে প্রথমেই তোমরা বলছিলে না যে কেন কোয়ান্টাম মেকানিক্স প্রবাবিলিস্টিক, কেন ডিটারমিনিস্টিক নয়। মানে পার্টিকেল ইন এ বক্স সিস্টেমে আমরা কি করি, এটা তো একটা মডেল সিস্টেম। এখানে কি বলা হয়, এখানে বলা হয় যে একটা পার্টিকেল অফ মাস এম যেটা নাকি একটা এল লেন্থের বক্সের মধ্যে আছে,
কিন্তু এল বক্সের মধ্যে এর লেন্থের বক্সের মধ্যে আছে সেটা বলেছে, কিন্তু বক্সের মধ্যে ওর অ্যাকুরেট পজিশন কিন্তু কেউ কখনো বার করতে পারে না। ম্যাক্সিমাম যেটা আমরা বলতে পারি যে ওর আনসার্টেনিটি ইন পজিশন, মানে ও ম্যাক্সিমাম কতটা জায়গার মধ্যে থাকতে পারে সেইটা আমরা বলে দিচ্ছি এল। মানে ডেল্টা এক্সটাকে বা সিগমা এক্সটাকে আমরা সেক্ষেত্রে বলে দিই এল, মানে এলটা হচ্ছে যেখানে লেন্থ অফ দ্য বক্স আর কি, সেইটা আমরা বলে দিতে পারি যে পার্টিকেলটা বক্সের বাইরে কখনো আসছে না, বক্সের মধ্যে আছে। কিন্তু বক্সের মধ্যেও কোথায় কিভাবে আছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। সেই জন্যই কোয়ান্টাম মেকানিক্স সবসময় প্রবাবিলিস্টিক, মানে এইরকম জায়গার মধ্যে মোটামুটি আছে, মানে সেই জায়গাটার একটা বড় রেঞ্জ আছে, একটা রেঞ্জ, একটা মানে রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, যে এইটা থেকে এইটার মধ্যে আছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বলতে পারে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট কনসিকুয়েন্স 2 হচ্ছে, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কনসেপ্ট অফ 0 পয়েন্ট এনার্জি। কনসিকুয়েন্সেস 2, এটা হচ্ছে কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি, এইটা। আচ্ছা, 0 পয়েন্ট এনার্জি কি? 0 পয়েন্ট এনার্জি হচ্ছে দ্য মিনিমাম এনার্জি অফ এ সিস্টেম, মানে একটা মানে কোনো একটা পার্টিকুলার কাইন্ড অফ মোশন বা কোনো একটা পার্টিকুলার সিস্টেম যদি বলি, তার সবথেকে মিনিমাম এনার্জি, মানে সে যখন একদম মানে সব ইকুইলিব্রিয়াম পজিশনে বসে আছে তখন যে মিনিমাম এনার্জিটাও ধরে রাখে সেটাই হচ্ছে ওর 0 পয়েন্ট এনার্জি। ঠিক আছে, সেটা তাহলে 0 পয়েন্ট এনার্জিটা কি? 1 নম্বর হচ্ছে মিনিমাম পসিবল এনার্জি that a particular kind of motion can have। ঠিক আছে, এইটা। আচ্ছা, এমনি ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে তোমার 0 পয়েন্ট এনার্জি বলে মানে কিছু হয় না। ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জির কোনো কনসেপ্ট নেই। সেক্ষেত্রে বলা হয়েছে যে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে এনার্জি 0 হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানে সেটা আমি যাচ্ছি না, মানে সেটার মধ্যে আপাতত যাচ্ছি না। কিন্তু আমি যেটা শুধু কোয়ান্টাম মেকানিক্যালের ক্ষেত্রেই বলছি যে মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমের ক্ষেত্রে ফর quantum mechanical particle 0 point energy may not be 0, বাট ক্লাসিক্যালি কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু লোকজন বলেছিল যে 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে। যেমন হচ্ছে তোমার ধরো, যেমন একটা সিম্পল হারমোনিক অসিলেটর, সে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তখন তো মানে নড়ছেও না, কিছু করছে না, একদম ইকুইলিব্রিয়াম পজিশনে চুপ করে দাঁড়িয়ে আছে, তার মানে তার কোনো কাইনেটিক এনার্জিও নেই। এবার যেহেতু দাঁড়িয়ে আছে তার মানে কোনো কাইনেটিক এনার্জি নেই, কোনো মোশন নেই, মানে কোনো মোমেন্টাম নেই, মানে কোনো কাইনেটিক এনার্জি নেই। আর হোয়াট অ্যাবাউট দ্য পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইজ এ ফাংশন অফ মানে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, যেটাকে আমরা এক্স দিয়ে বলি। এবার যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তখন তো ওর মানে নেই, তখন তো তোমার হচ্ছে কোনো ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন বলে তো কিছু নেই, মানে এক্সট্রা তো জিরো, মানে পোটেনশিয়াল এনার্জিও 0। তার মানে সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশনে কিন্তু ও 0 পয়েন্ট এনার্জিটাকে 0 বলছে। অন্যভাবেও বলতে পারি, ক্লাসিক্যাল মেকানিক্সে মানে রেস্টের কনসেপ্ট আছে। ক্লাসিক্যাল মেকানিক্স বলে যে কোনো একটা পার্টিকেল রেস্টে থাকতে পারে,
তো কোনো একটা পার্টিকেল যদি রেস্টে থাকে তার মানে তার পজিশন ফাইনাইট, তার ভেলোসিটি, তার পজিশন হচ্ছে ফাইনাইট, তার ভেলোসিটি জিরো। তার মানে তার ভেলোসিটি যদি জিরো হয় তাহলে তার মোমেন্টাম জিরো। মোমেন্টাম যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি জিরো। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এর মানে ওই ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনের ফাংশন। তাহলে যদি তার কোনো ডিসপ্লেসমেন্টই না হয়, সে যদি রেস্টে থাকে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জিও জিরো। সেই জন্য ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স দেখায় যে 0 পয়েন্ট এনার্জি কখনোই জিরো হতে পারে না। কারণ কি? কারণ 0 পয়েন্ট এনার্জি যদি জিরো হয় তাহলে সে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাবে, যেটা কখনো সম্ভব নয়। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলতেই হবে। সেই জন্য 0 পয়েন্ট এনার্জি কখনোই জিরো হতে পারে না, আর কোনো পার্টিকেল কখনোই রেস্টে থাকতে পারে না। এবার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কেন আমাকে মেনে চলতেই হবে? কারণ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ওপরেই পুরো কোয়ান্টাম মেকানিক্স দাঁড়িয়ে আছে। কি করে দাঁড়িয়ে আছে? কারণ সেটা আমরা কারণ আমরা দেখেছি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কনসিকোয়েন্স হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হচ্ছে একটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড এক্সপেরিমেন্ট হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়েভের পার্টিকেল ক্যারেক্টার আছে, পার্টিকুলার ওয়েভ ক্যারেক্টার আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কেন কোনটা কিভাবে আসছে? হ্যাঁ দিদি একটা সমস্যা ছিল, বলবো? বলো। হ্যাঁ বলছি, কোনো ক্লাস ওই যে ওই আনসার্টেনিটি প্রিন্সিপাল ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম দুটো জায়গাতেই চলে বলছো, কিন্তু কোনো ক্লাসিক্যাল পার্টিকেলে যদি একটা ভেলোসিটি ক্যালকুলেট করে আসে 0.00, প্রচুর ছোট একটা এলো, তাকে কি তাহলে বলবো যে মানে তার রেস্টে নেই বলবো তাকে কি? মানে ওটাকে তো রেস্টই ধরা হবে নাকি? ওটাকে একটুখানি বেগ ছিল বলে তাকে বলবো যে না রেস্টে নেই? সেটা তো ক্লাসিক্যাল পার্টিকেলে তো রেস্টের কনসেপ্ট আছে তো, ক্লাসিক্যাল মেকানিক্সে বলছি তো। ক্লাসিক্যাল মেকানিক্সে রেস্টের কনসেপ্ট আছে, কোয়ান্টাম মেকানিক্সে রেস্টের কনসেপ্টই নেই, সবসময়ই মোশনে আছে। যদি কোয়ান্টাম মেকানিক্যাল কোনো পার্টিকুলার ক্ষেত্রে যদি এরকম বলছো যে ভিএক্স এর ভ্যালুটা আর কি খুবই খুবই ছোট কিছু আছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স তো তুমি ডিটারমাইন করতেই পারবে না। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে প্রবাবিলিস্টিক। তোমাকে সবসময় একটা থ্রেশহোল্ডের রেসপেক্টে ভাবতে হবে, যে একটা কিছু থ্রেশহোল্ড সেট করে দিতে হবে, তার রেসপেক্টে ভেলোসিটি কত আসলো সেই হিসাবে তোমাকে ভাবতে হবে। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে তাহলে 0 পয়েন্ট এনার্জিটা কী হলো, যে কোয়ান্টাম মেকানিক্সে কখনোই জিরো হতে পারে না, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে জিরো হতে পারে, কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে রেস্টের কনসেপ্ট আছে, অতএব এনার্জিও জিরো হতে পারে যখন পার্টিকেলটা রেস্টে আছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে রেস্টের কোনো কনসেপ্ট নেই, এবং কোয়ান্টাম মেকানিক্সে 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না, কারণ যদি রেস্টের কনসেপ্ট থাকতো তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যেত। যদি 0 পয়েন্ট এনার্জি জিরো হয় তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাবে। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট আমরা কখনোই করতে পারবো না, কারণ এইটার ওপর পুরো কোয়ান্টাম মেকানিক্স দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? কারণ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি না থাকলে কোয়ান্টাম মেকানিক্সের এত কিছু প্রশ্নই আসতো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার এই অবধি? হ্যাঁ বল। বলছি যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার 0 পয়েন্ট এনার্জি কি জিরো হতে পারে? মানে তখন তো পার্টিকেলটা মানে ওর তো একটা মোশন থাকবে। 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না তো, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে না 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না। জিরো এনার্জি যখন কোয়ান্টাম মেকানিক্স তুমি মানে কোয়ান্টাম মেকানিক্যালের অ্যাকচুয়াল এনার্জি যখন ক্যালকুলেট করবে, বা একটু পরেও আমি ইকুয়েশনগুলো লিখে দেবো, তাতে পরিষ্কার দেখতে পারবে এই টেম্পারেচারের কোনো মানে এই নেই, কোনো ডিপেন্ডেন্সি নেই এনার্জি টেম্পারেচারের ওপর। ঠিক আছে? হ্যাঁ 0 পয়েন্ট এনার্জি কখনো জিরো হতে পারে না, কখনোই জিরো হতে পারে না। কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে,
তারপরেও তার হাইজেনবার্গ, মোট কথা হচ্ছে হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপাল মেনে চলতেই হবে। কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে আবার 0 পয়েন্ট এনার্জি 0 হয়, কিন্তু তারপরেও তারা হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপাল মেনে চলে, এবং যেহেতু তারা হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপাল মেনে চলে সেই জন্য তাদের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হওয়ার পরেও তারা হচ্ছে অ্যালাউড প্রবলেম বা অ্যালাউড সিস্টেম ইন কোয়ান্টাম মেকানিক্স। আর টেম্পারেচারের সাথে কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জির কোনো আর কি সম্পর্ক নেই। এটা যখন সিস্টেম টু সিস্টেম এনার্জিগুলো বার করবে তখনই দেখতে পাবে। ঠিক আছে ম্যাম? হুম। ম্যাম বলছি যে মানে ক্লাসিক্যাল মেকানিক্সে কি মানে আনসার্টেনিটি প্রিন্সিপালের কোনো জায়গাই নেই? না, কোনো জায়গা নেই, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স তো বলে পজিশন এবং মোমেন্টামকে ডিটারমাইন করা যায় একসাথে, কিন্তু এটা তো করা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাটলিস্ট সময় তো যা আছে অ্যাটলিস্ট পার্টিকেল ইন এ বক্সটা দেখি, বলে দিই কি, তার বাকিটা নয় পরদিন বলবো। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে তাহলে দেখা যাক এই যে জিনিসগুলো বললাম, তাহলে একটা একটা করে দেখা যাক। প্রথমটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা কি, যে কনসিডার এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box, আপাতত 1 dimensionally করছি, 1D box of length L। এইটা হচ্ছে আমাদের সিস্টেমটা। তাহলে কেমন বলছি, যে এরকম আছে এইভাবে, এই যে এখানে একটা বক্স আছে, এইটা একটা বক্স আছে, এইখানে হচ্ছে x = 0 আর এইখানে হচ্ছে x = L এইটা, আর এই পার্টিকেলটা এর ভিতরে এরকমভাবে বসে আছে, m মাসের একটা পার্টিকেল। এই পার্টিকেলটার এর ভিতরে এর পার্টিকেলটা হচ্ছে Vx-টা 0, পোটেনশিয়াল এনার্জিটা 0 এর ভিতরে, এইভাবে আমি মডেল করছি সিস্টেমটাকে। আর এর বাইরে Vx-টা হচ্ছে ইনফিনিটি, মানে পার্টিকেলটার বাইরে Vx-টা হচ্ছে ইনফিনিটি, আর এই সরি মানে বক্সের বাইরে Vx-টা হচ্ছে ইনফিনিটি, আর বক্সের মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে 0। এই পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জিটা 0 বক্সের মধ্যে, পুরোটাই কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এরকমভাবে আমি আর কি করেছি, মডেল করেছি সিস্টেমটাকে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে বলা হয়, এই টোটালি মডেল সিস্টেমটাকে বলা হয় পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। এটাকে কি করে ডিফাইন করা হয়, যে Vx = 0 when x-টা হচ্ছে 0 থেকে বড়, L এর থেকে ছোট, আর দিস ইজ ইকুয়ালস টু ইনফিনিটি আদারওয়াইজ। এইভাবে ডিফাইন করা হয় পার্টিকেল ইন এ বক্স সিস্টেমকে। ঠিক আছে, তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে দিস পার্টিকেল cannot be found outside the box। ঠিক আছে, আর ইনসাইড দ্য বক্স কি বললাম, ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি Vx = 0। তার মানে পোটেনশিয়াল এনার্জি যদি 0 হয় তাহলে টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তার মানে বক্সের মধ্যে পার্টিকেলটার টোটাল এনার্জি সোললি দ্য কাইনেটিক এনার্জি, কারণ পোটেনশিয়াল এনার্জি 0। আমি সেইভাবেই সিস্টেমটাকে মানে আর কি মডেল করেছি আর কি, মানে সেইভাবেই আমি সিস্টেমটাকে তৈরি করেছি। ঠিক আছে, এইটা তাহলে এই হচ্ছে আমার টোটাল ডেফিনেশন অফ দ্য পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। তার মানে এখানে তার মানে কি বললাম, যে হেন্স the total energy is solely the kinetic energy। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে কাইনেটিক এনার্জি বোঝা গেল। এইবার যদি 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয়, তাহলে 1 নম্বর ইফ 0 পয়েন্ট এনার্জি ইজ 0, যদি এটা হয় তার মানে কি, তার মানে আমি তো বলেছি টোটাল এনার্জিটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। তার মানে টোটাল এনার্জি E সেটা হচ্ছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিকে এবার থেকে আমরা টি দিয়ে দেখাবো, ক্যাপিটাল টি। ঠিক আছে,
তো তার মানে সেইটা ইকুয়ালস টু হচ্ছে কত হয়, সেটা ইকুয়ালস টু হচ্ছে px স্কোয়ার টুয়াইস m হয় তো কাইনেটিক এনার্জি। তাহলে 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয় তাহলে E0 বলছি সেটা হচ্ছে শুধু মানে মানে কাইনেটিক এনার্জি পুরোটাই, সেটা আবার px স্কোয়ার বাই টুয়াইস m, তার মানে সেটা ইকুয়ালস টু 0। তার মানে এইটা ইকুয়ালস টু 0 কি ইমপ্লাই করছে, px স্কোয়ার ইকুয়ালস টু 0, px স্কোয়ার ইকুয়ালস টু 0 মানে কি px ইকুয়ালস টু 0। তাহলে px যদি 0 হয় আর px স্কোয়ারও যদি 0 হয় তাহলে আনসার্টেনিটি ইন মোমেন্টাম, এইটা যেটা আনসার্টেনিটি ইন মোমেন্টাম যেটা হচ্ছে গিয়ে ডেল্টা পিএক্স বা সিগমা পিএক্স যেটা, সেটা ইকুয়ালস টু রুট ওভার পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস সেটা ইকুয়ালস টু রুট ওভার পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কোয়ার এইটা। তাহলে এটাও 0 হয়ে যাবে কারণ পিএক্স স্কোয়ারটাও 0 আর পিএক্সও 0, তাদের অ্যাভারেজও 0 হবে। তাহলে এইটা মানে হচ্ছে পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইবার যদি আমাকে তাহলে ডেল্টা পিএক্সটা 0, তার মানে এইবার যদি আমাকে আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে মানে আর কি বাঁচিয়ে চলতে হয় তাহলে ডেল্টা পিএক্সটা 0 হওয়ার পরও কীভাবে এটা বাঁচবে, যখন ডেল্টা এক্সটা ইনফাইনাইট হবে। কিন্তু ডেল্টা এক্সটা তো এটার ক্ষেত্রে ইনফাইনাইট হতে পারে না, কারণ ডেল্টা এক্সটা এখানে ম্যাক্সিমাম এল হতে পারে, কারণ বক্সের লেন্থটা হচ্ছে এল। তার মানে আনসার্টেনিটি ইন পজিশান, এই পার্টিকেলটার আনসার্টেনিটি ইন পজিশানটা ম্যাক্সিমামই এলটা হতে পারে। এলের কারণ পার্টিকেলটা বক্সের মধ্যেই আছে, আমি মানে এই বক্সটা হচ্ছে একদম ঢাকা একটা বক্স, এ কিছুতেই বক্সের বাইরে যেতে পারে না, আমি বলে দিয়েছি এটা শুধুমাত্র বক্সের মধ্যেই থাকতে পারে, বক্সের বাইরেও কিছুতেই যেতে পারে না, এটা আমি বলে দিচ্ছি। তার মানে এটা একটা ইনফাইনাইট ওয়েল আছে, এখানে একটা ইনফাইনাইট ওয়েল আছে যেখানে কিছুতেই পার্টিকেলটা হপ করে আমি বলে দিচ্ছি বাইরে যেতে পারে না, এই বক্সের মধ্যেই থাকবে। তার মানে আনসার্টেনিটি ইন মোমেন্টাম পজিশান যেটা ডেল্টা এক্স, সেটা ম্যাক্সিমাম এল হতে পারে, এলের বাইরে কিছুতেই যেতে পারে না এইটা। তার মানে এইটার ক্ষেত্রে যদি 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয় তাহলে হাইজেনবার্গ কনজারভেটিভ প্রিন্সিপালকে মেনে চলতে গেলে ডেল্টা এক্সটাকে ইনফাইনাইট হতে হবে, কিন্তু পার্টিকুলার বক্স সিস্টেমটা এমনভাবে মডেল করেছি আমরা যে ডেল্টা এক্সটা ম্যাক্সিমাম এল হতে পারে, কিছুতেই ইনফাইনাইট হতে পারে না, ডেল্টা এক্স শুড বি ফাইনাইট। তার মানে কি, কিন্তু হাইজেনবার্গ কনজারভেটিভ প্রিন্সিপাল তো আমাকে মানতেই হবে, তার মানে 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ম্যাম পার্টিকেল ইন আ বক্স কেন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে মেনে চলবে, মানে নাও তো মেনে চলতে পারে। না মেনে চললে কি করে হবে, তাহলে তো এত মানে কোয়ান্টাম মেকানিক্স যদি হাইজেনবার্গ কনজারভেটিভ প্রিন্সিপাল মেনে না চলে তাহলে সে কি মানে তাহলে তো আর কোয়ান্টাম মেকানিক্সই থাকলো না। এটা তো একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, সেটাকে তো হাইজেনবার্গ কনজারভেটিভ প্রিন্সিপাল মানতেই হবে। ও আচ্ছা ম্যাম, এটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল। তাহলে তো এত কিছু পড়ার মানেই থাকলো না, সেটা আমিও যা খুশি করতেই পারি, কি হবে আমার, আমিও তো যা খুশি করতেই পারি, আমার বাবা মা বাড়ি থেকে বার করে দেবে আমাকে, তারপর যা হবে হবে, করতেই পারি। ঠিক আছে, এইটা তাহলে কি হলো যে as the particle is confined in a 1D box of length L, তার মানে its uncertainty in position delta x must be finite এবং তার ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে, এবং ডেল্টা এক্স ম্যাক্স যেটা সেটা ম্যাক্সিমাম এল হতে পারে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম এল হতে পারে, কিন্তু এটা কখনোই ইনফাইনাইট হতে পারে না। তার মানে এটা যদি একটা ফাইনাইট হয় আর এটা হচ্ছে 0, তার মানে দেন ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স কী হলো, সেটা ইকুয়ালস টু 0 হয়ে গেল, কারণ ডেল্টা পি এক্সটা তো এখানে 0 আর ডেল্টা এক্সটা হচ্ছে এখানে ফাইনাইট, তার মানে এটা 0 হয়ে গেল। কিন্তু এইটা 0 হওয়া মানে কি,
তার মানে দিস ইজ ভায়োলেটিং হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বাট এটা কখনোই হতে পারে না, দিস ইজ নট পসিবল অ্যাট অল, দিস ইজ নট পসিবল for a quantum mechanical particle বা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের জন্য এটা কখনোই হতে পারে না। তার মানে which implies zero point energy cannot be zero for a particle in a box problem, যেটা ইমপ্লাই করছে যে 0 পয়েন্ট এনার্জি cannot be zero for a particle in a box problem, ঠিক আছে। তার মানে 0 পয়েন্ট এনার্জি কখনোই জিরো হতে পারবে না, কারণ 0 পয়েন্ট এনার্জি যদি জিরো হয় তাহলে এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাচ্ছে, যেটা কখনোই হতে পারে না। তার মানে 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না। তাহলে 0 পয়েন্ট এনার্জিটা কি হয়? ফ্রম এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স এনার্জি মানে এনার্জি ফর PIAB কি হয়? ই সেটা ডিপেন্ড করে এন এর ওপর, ই এনটা হয় এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, যেখানে এনটা কি? এনটা হচ্ছে ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার, এইচটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, এলটা হচ্ছে বক্স লেন্থ, ঠিক আছে। এবং এই এনটা শুরু হয়, যেহেতু এটা 0 পয়েন্ট এনার্জি জিরো হয়ে গেলে মানে যেহেতু এটা যদি আমার এনটা যদি জিরো থেকে শুরু হতো, ধরো এবার এনটা, তাহলে এনটা তো ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার, যেটা একটা ইন্টিজার ভ্যালু, এর ভ্যালুটা কি হতে পারতো? 0, 1, 2, 3 এইভাবে হতে পারতো। কিন্তু যদি এটা জিরো হয় তাহলে তো ই জিরোটা জিরো হয়ে যাবে, তাহলে সেই একই জায়গায় আমরা ফিরে যাব, 0 পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না, 0 পয়েন্ট এনার্জিটা জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে হারিয়ে ফেলবো, কিন্তু সেটা কখনো হতে পারে না। সেই জন্য এই সিস্টেমের ক্ষেত্রে এই কোয়ান্টাম নাম্বার সবসময় 1 থেকে শুরু হয়, ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার অলওয়েজ 1 থেকে শুরু হয়, 1 থেকে। তাহলে এর যে 0 পয়েন্ট এনার্জি যেটা হচ্ছে E0, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা বলতে পারি E1, মানে যে মিনিমাম এনার্জি যেটা E1, সেটা হয় হচ্ছে h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, which has a finite value not that 0, ঠিক আছে। এইটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি ফর PIAB প্রবলেম, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, হ্যাঁ দিদি। হ্যাঁ ঠিক আছে। এটা একই রকমভাবে যদি সিম্পল হারমোনিক অসিলেটর করি সেম জিনিসই দেখতে পাবো, এগুলো দেখাতে তো সিম্পল হারমোনিক অসিলেটর। এবার সিম্পল হারমোনিক অসিলেটর ক্ষেত্রেও সেম জিনিস দেখতে পাবো, যে যদি আমাদের 0 পয়েন্ট এনার্জি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার ওই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ওবে করছে না। 0 পয়েন্ট এনার্জি জিরো হয়ে গেলে মানে এটার ক্ষেত্রে মানে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আবার টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুটোর ওপরই ডিপেন্ড করে, এবং দুটো কেমনভাবে ডিপেন্ড করে? স্কোয়ার টার্মে ডিপেন্ড করে, মানে কাইনেটিক এনার্জি হচ্ছে px স্কোয়ার বাই 2m আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 12kx স্কোয়ার। এবার দুটোই স্কোয়ার হওয়ার জন্য মানে নেগেটিভের কোনো ব্যাপারই নেই, তার মানে দুটো স্কোয়ার কোয়ান্টিটির যোগফল সেটা যদি জিরো হয় তার মানে প্রতিটাকে আলাদা আলাদা করে জিরো হতে হবে, তার মানে ওটার ক্ষেত্রে pxও জিরো হয়ে যাচ্ছে, xও জিরো হয়ে যাচ্ছে, তার মানে সিগমা pxও জিরো হয়ে যাচ্ছে, সিগমা xও জিরো হয়ে যাচ্ছে, তার মানে দুটোর গুণফলও জিরো হয়ে যাচ্ছে, তার মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাচ্ছে। এটার ক্ষেত্রে ওই একটা ইনফাইনাইট অন্যটা ফাইনাইট এসবের ব্যাপারই নেই, ওটার ক্ষেত্রে ডিরেক্টলি দুটোই জিরো হয়ে যাচ্ছে, তার মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাচ্ছে।
তার মানে কি, তার মানে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতেই পারে না, জিরো হলে ওটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ডিরেক্টলি ভায়োলেট করে যাচ্ছে। সেই জন্য এটা ওটার ক্ষেত্রে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে দেখা যায় যে এক্সপ্রেশনটা এমন হয় যে ওটার ক্ষেত্রে কিন্তু মানে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যে কোয়ান্টাম নাম্বার, সেই কোয়ান্টাম নাম্বারকে বলা হয় ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ওটার ক্ষেত্রে কিন্তু ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার জিরো থেকেই শুরু হবে, দো দ্য ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার উইল স্টার্ট ফ্রম জিরো, বাট স্টিল তার জিরো পয়েন্ট এনার্জির একটা মিনিমাম ভ্যালু থাকবে। কারণ কি, কারণ কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে দেখা যায় যে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জির এক্সপ্রেশন এমন হয় যাতে করে ভিটা জিরো হওয়ার পরও তার একটা ভ্যালু থাকে, তার একটা মিনিমাম ভ্যালু থাকে, যেটা জিরো পয়েন্ট এনার্জি হুইচ হ্যাজ আ ফাইনাইট ভ্যালু। ঠিক আছে, এরকম। এরপর হচ্ছে যখনই আমরা এই টাইপের সিস্টেম পড়ছি তখন আমাদের মাথায় ঢুকে যাচ্ছে, যেটা আমিও বারবারই তোমাদেরকে বলছি, যে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারে না, বাট না, এমনরকম ব্যাপার না, জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারে। কিন্তু সেক্ষেত্রে ব্যাপার কি, সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি জিরো হলো, বাট তাও তারা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলছে, তাহলে ঠিক আছে। জিরো পয়েন্ট এনার্জি জিরো হলো কিন্তু তারা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলছে, তাহলে ঠিক আছে, তাতে অসুবিধা নেই। সেরকম কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম, মানে কমপ্লিটলি ফ্রি পার্টিকেল, কোনো বক্স ফক্সের মধ্যে নেই। তারপরে তোমার রিজিড রোটার প্রবলেম, পার্টিকেল রোটেটিং অন এ সার্কুলার রিং, তারপরে হাইড্রোজেন অ্যাটম, এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তাদের জিরো পয়েন্ট এনার্জি জিরো হয়, কিন্তু তারপরও তারা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলে। তো সেইগুলো দেখাতে হতো, মানে 1D SHO আর এই বাকি 4-5টা আরও যে 3-4টে প্রবলেমের কথা বললাম, এইগুলো একটু করে করে দেখাতে হতো, যে যেখান থেকে দেখা যেত যে কি করে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা মানে প্রিন্সিপালের ওপর পুরো কোয়ান্টাম মেকানিক্যাল যে প্রবলেমগুলো নর্মালি লোকে আর কি সলভ করে সব ক্ষেত্রে, মানে ধরো এই পার্টিকেলিনের 1D বক্স হলো, এরপর লোকে করে 2D বক্স, এরপর করে 3D বক্স, তারপরে এই 2D বক্স বা 3D বক্সের তোমার হচ্ছে মানে আর কি প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে লোকে হচ্ছে ওই ইউভি স্পেকট্রোস্কোপিতে তোমার হচ্ছে লিনিয়ার কনজুগেটেড পলিন বা সাইক্লিক কনজুগেটেড পলিন এর ক্ষেত্রে হোমোলুমো গ্যাপ বার করে, তারপরে তোমার ল্যামডা ম্যাক্স বার করে। ঠিক আছে, তারপরে তোমার সিম্পল হারমোনিক অসিলেটর থেকে অ্যানহারমোনিক অসিলেটরে যায়, অ্যানহারমোনিক অসিলেটর থেকে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, সেখান থেকে মানে তোমার হচ্ছে ওই তোমার কি হবে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কোন মলিকুলের জন্য কি হবে সেইগুলো বার করে। তারপরে রোটেশনাল স্পেকট্রোস্কোপি থেকে লোকে হাইড্রোজেন অ্যাটমে যায়, হাইড্রোজেন অ্যাটমের উপরে তো আর কেউ কিছু এখনো পর্যন্ত এক্স্যাক্টলি সলভ করতে পারেনি, মাল্টি ইলেকট্রনিক প্রবলেমের ক্ষেত্রে অনেক অ্যাপ্রক্সিমেট মেথড নিয়ে আসতে হয়, আরও অনেক কিছু করতে হয়, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম, এইগুলো তো ভালো করে বুঝে নিতে হবে। তো সেইগুলো কি করে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে উপর বেসড করে দাঁড়িয়ে আছে, তৈরি হয়েছে, সেই জিনিসগুলো দেখানোটা দরকার, তার জন্যই এত কিছু বলছি, বুঝেছো? তাহলে সেই একটা জিনিস দেখানো হলো, আরও অতগুলো বাকি। এছাড়া আরেকটা জিনিস বাকি, যে আমরা এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশনের মধ্যে যদি নাও যাই, সেটা তো আমাদের যাওয়া দরকার, কারণ শুধু তো এনার্জি পেলে হবে না, আমাদের ওয়েভ ফাংশন পেতে হবে প্রতিটা সিস্টেমের। এবার ওয়েভ ফাংশন কি ব্যাপার সেগুলো তো নিশ্চয়ই স্যার পরের দিন হয়তো এইটুকু শেষ করে দেবে স্যার, তারপরের দিন থেকে আমরা অ্যাকচুয়াল মেকানিক্সে যখন ঢুকবো তখন তোমরা দেখতে পাবে যে ওয়েভ ফাংশন কী হয়, এনার্জি কী হয়, কী ব্যাপার। তো সেই ওয়েভ ফাংশন যেহেতু আমাদের পেতে হবে, সেহেতু আমাদের এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্সে ঢুকতে হবে, সে কথা আলাদা। কিন্তু উইদাউট গোয়িং ইনটু দ্য এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স, কেউ যদি শুধুমাত্র হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে, শুধুমাত্র এইটার ওপর বেস করেও যদি কোনো একটা সিস্টেমের এনার্জি বার করতে চাও, সেটাও কি করে বার করে আনা যায় সেটাও দেখাতে হবে। সেটা তাহলে এত কিছু থেকে তোমরা এই জিনিসটা ফিল করতে পারবে যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ কতটা ইম্পর্টেন্ট ফর মানে ইন কোয়ান্টাম মেকানিক্স, মানে টোটাল পৃথিবীটা, টোটাল কোয়ান্টাম মেকানিক্সটাই দাঁড়িয়ে আছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ওপর। শুধুমাত্র এই ফিলিংসটা আসাটা খুব দরকার, তার জন্যই এত কিছু বলছি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার তাহলে বলো, কারুর আজকে কোনো অসুবিধা আছে? আর অনেকটা বেশি পড়ানো হয়ে গেল, মানে সবাই বুঝতে পারছো তো? কারুর কোনো অসুবিধা নেই তো? বুঝতে পেরেছো তো সবাই মোটামুটি? হ্যাঁ দিদি। হ্যাঁ ম্যাম।